মনে হলো মেয়েটা খুব কাছের কেউ? বিশেষ করে ওর চোখ দুটো, ওই চোখে কিছু একটা আছে যা আমাকে এলোমেলো করে দিচ্ছে। কিন্তু কেন হচ্ছে এমন? মেয়েটাকে তো আমি চিনিও না। রিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের গহনা খুলছিল। অরণ্য সেদিকে আর চোখে তাকিয়ে ইতস্ততভাবে বলল, আচ্ছা, ওই মেয়েটাকে? রিয়া ভুরু কুচকে বলল, কোন মেয়েটা? আরে বাইরে যে মাত্রই দেখলাম ওই মেয়েটা। না মানে আমি তো জানি তোমার আর কোনো বোন নেই, তাহলে উনি কে? আরে আমার বোন হতে যাবে কেন? ও তো এবাড়ির আশ্রিতা। মানে? মানে ও আমার ফুপির মেয়ে। ওর মা বাবা ছোটবেলায় মারা গেছে, তখন থেকেই আমাদের বাড়িতে পড়ে আছে আশ্রিতা হয়ে। রিয়ার কথাবার্তা মোটেও পছন্দ হলো না অরণ্যের। নিজের ফুফাতো বোনকে এভাবে আশ্রিতা বলতে পারে কেউ? রিয়ার মন মানসিকতা এত নিচু কিভাবে হতে পারে? যে মেয়ে রাস্তার অসহায় মানুষের প্রতি এত সহানুভূতি দেখায়, সেই মেয়ে নিজের ফুফাতো বোনকে নিয়ে এমন মন্তব্য কিভাবে করে? রিয়াকে যত দেখছে ততই যেন অরণ্যের মনের ভেতর সন্দেহের সৃষ্টি হচ্ছে। তাহলে কি আমি কোনো ভুল করলাম? অরণ্যের অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে। কিছুই ভালো লাগছে না ওর। সারা আর রাইসা মায়ার রুমের বেডে বসে আছে। মায়া ওদের জন্য সুন্দর করে বিছানা করে দিয়েছে। এতক্ষণে মায়ার সাথে পরিচয় হয়ে গেছে ওদের। রাইসা সেই কখন থেকে ওর বয়ফ্রেন্ডের সাথে ফোনে লেগে আছে। সারার কান পেকে গেছে ওদের কথা শুনে। এত কথা কেউ কিভাবে বলতে পারে? কান পচে যায় না এদের? বেচারা চিচু মনে হয় বিয়ের আগেই বয়রা হয়ে যাবে। সারা সামনে তাকিয়ে দেখলো মায়া আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। সারা মায়ার কাছে গিয়ে ওর কিছু চুল হাতে নিয়ে বলল, ওয়াও মায়া আপু, তোমার চুল কত লম্বা আর অনেক সুন্দরও। এত সুন্দর চুল কিভাবে বানিয়েছো তুমি? মায়া মুচকি হেসে বলল, আরে আমি কিছুই করিনি, এটা তো এমনি এমনি এত বড় হয়ে গেছে। আর তুমি সুন্দর বলছো, এটা তো আমার কাছে একটা ভেজাল। এগুলো সামলাতে অনেক বিরক্ত হয়ে যায় আমি। মাঝে মাঝে মনে হয় কেটে ফেলি। হাই আপু, কি বলছো এসব? এত সুন্দর চুল তুমি কেটে ফেলবে? তাহলে আমাকে দিয়ে দাও কেমন? এত সুন্দর চুল আমার হলে কত সুন্দর লাগবে আমাকে। মায়া হালকা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তো এমনিতেই অনেক সুন্দর, একদম পরীদের মতো। দেখ কি যে বলো না। আমি আর সুন্দর? ও তো আমার ফরেনার মায়ের জন্য একটু ফর্সা রং পেয়েছি, তাছাড়া আর কিছুই না। দেখো না কত মোটা মোটা চশমা পরতে হয়, একদম মুরব্বি মুরব্বি লাগে। স্কুলের সবাই শুধু খেপায় আমাকে। মায়া সারার গালে হাত রেখে আদুরে গলায় বলল, কে বললো তোমাকে? আরে তুমি তো এত কিউট, কেউ তোমার মায়ায় পড়লে আর নিজেকে ছাড়াতে পারবে না। ওহো আপু, তুমিও অনেক কিউট, একদম কিউটের ডিব্বা। কথাটা বলে সারা মায়ার গাল টেনে দিল। সারার কথায় মায়া হেসে দিয়ে বলল, আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10-এ। আচ্ছা এসো, আমি তোমার চুলে বিনুনি করে দিই, তাহলে ঘুমোতে সুবিধা হবে। সারা খুশি হয়ে বলল, অবশ্যই করে দাও, তাহলে আমার চুলও তোমার মতো লম্বা হয়ে যাবে। মায়া সারার চুলে বিনুনি করে দিতে লাগলো। অল্প সময়েই দুজনেই খুব ভাব হয়ে গেল। মেয়েটাকে অনেক ভালো লেগেছে মায়ার। কত মিশুক মেয়েটা। এত ধনী হয়েও কোনো অহংকার নেই ওদের ভিতরে। এখানে নিজের মামাতো বোনই কখনো ওর সাথে এভাবে কথা বলেনি, অথচ এরা কত সুন্দর মিশে গেছে ওর সাথে। মায়া মুচকি হেসে সারাকে বলল, আচ্ছা সারা, রাইসা আপুর কি বাচ্চা আছে? না মানে কখন থেকে বেবি বেবি করছে, মনে হচ্ছে ওনার বাচ্চার সাথে কথা বলছে। মায়ার কথা শুনে সারা হঠাৎ উচ্চস্বরে হেসে উঠল। সারাকে হাসতে দেখে মায়া একটু থতমত খেয়ে গেল। সারার হাসির শব্দ শুনে রাইসা ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এই গাধি, এভাবে ছাগলের মতো হাসছিস কেন? আমরা যে আত্মীয়ের বাড়িতে আছি সে খেয়াল আছে তোর? সারা কোনো রকমে হাসি থামিয়ে পড়ল, আরে আপু, তুমি আগে মায়া আপুর কথা শোনো, তারপর দেখো তুমিও হাসতে হাসতে লুটোপুটি খাবে। আচ্ছা কি এমন কথা শুনি? সারা রাইসাকে মায়ার বলা কথাটা বলল। রাইসাও শুনে হাসতে শুরু করে দিল। মায়া এদের এত হাসার কারণ কিছুই বুঝতে পারছে না। সারা তখন মায়াকে সবটা খুলে বলল। তখন মায়াও ওদের সাথে হেসে দিল। অল্প সময়ের মাঝেই ওদের মাঝে খুব ভাব হয়ে গেল। মায়াকে ওদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। মেয়েটা ওর নামের মতোই অনেক মায়াবী। মায়া যখন নিচে শুতে চাইল, তখন সারা আর রাইসা ওকে কিছুতেই নিচে শুতে দিল না। দুজন টেনে ওকে নিজেদের কাছে বিছানার ওপর নিয়ে এলো।
তারপর তিনজন মিলে নানান গল্প করতে লাগলো। রাত 12টা। অরণ্য বেডের এক কোণা ঘেঁষে বসে আছে, পাশে রিয়া বেঘরে ঘুমুচ্ছে। অরণ্যের প্রচুর অস্বস্তি লাগছে। মেয়েটার সাথে এক ঘরে থাকতে কেমন যেন দম বন্ধ লাগছে ওর, কিন্তু এমনটা হওয়ার কারণ কিছুতেই খুঁজে পাচ্ছে না ও। রিয়া তো ওর বউ, ও তো নিজেই ওকে পছন্দ করে বিয়ে করলো, তাহলে এমন লাগছে কেন ওর? না, আর ভাবতে পারছে না ও। মাথাটা কেমন হ্যাং হয়ে আসছে ওর। একটু ফ্রেশ হাওয়া নিতে পারলে ভালো হতো, সাথে কফি হলেও ভালো হতো, কিন্তু এখানে কোথায় পাবে কফি? আর এত রাতে কাকেই বা বলবে? তবুও অরণ্য একটু ফ্রেশ হাওয়া নিতে রুমের বাইরে বেরিয়ে এলো। রুমে ওর দম বন্ধ হয়ে আসছিল। অরণ্য ফ্রেশ হাওয়া নিতে ছাদের দিকে পা বাড়ালো। ছাদের সিঁড়ির কাছে আসতেই হঠাৎ একটা মিষ্টি সুর কানে ভেসে আসলো অরণ্যের। এত রাতে কারো গানের সুর শুনে অরণ্য একটু অবাক হলো, তবে গানের সুরটা খুবই মধুর। অরণ্য সুরের উৎস খুঁজতে ধীরে ধীরে ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠল। ছাদের দরজায় আসতেই সুরটা আরো স্পষ্ট হয়ে এলো। অরণ্য সামনে তাকিয়ে দেখলো একটা এলোকেশী কন্যা ছাদের বেঞ্চের উপর হাঁটু মুড়ে বসে নিজের মনে গান গাইছে। না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পুরাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, সুখে থাকার স্বপ্ন দিলা সুখ তো দিলা না, কত সুখে বেঁচে আছি খবর নিলা না, বিধি খবর নিলা না, আমি ছাড়া কেউ নেই আমার সুখের পরিজন, আমারে পুরাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। অরণ্য যেন মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে এই সুরে। মেয়েটার দীঘল কালো চুল বাতাসে ঢেউ খেলছে। মনে হচ্ছে এই কালো চুলগুলোই যেন রাতের আকাশকে আরো ক্ষয়িষ্ণু করে তুলেছে। জ্যোৎস্না ভরা চাঁদের আলোয় মেয়েটাকে যেন অলৌকিক কিছু মনে হচ্ছে। অরণ্যের কেমন যেন ঘোর লেগে আসছে। অরণ্য আনমনেই মেয়েটির দিকে এগিয়ে গেল। নিজের পেছনে কারোর পায়ের শব্দ শুনে চমকে গেল মায়া। সাথে সাথে গান বন্ধ করে পেছনে ফিরে তাকালো মায়া। অরণ্যকে এখানে দেখে আবারও বুকের ভেতর কেঁপে উঠল মায়ার। অরণ্যও তাকিয়ে আছে মায়ার দিকে। এবার ওর চেহারাটা পুরোপুরি দেখা যাচ্ছে। এটা যে তখনকার সেই মেয়েটা তা চিনতে দেরি হলো না অরণ্যের। মায়া উঠে দাঁড়িয়ে তড়িঘড়ি করে ওড়না দিয়ে মাথা ঢেকে নিল। মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি এখানে? মায়ার কথায় অরণ্যের ঘোর কাটল। অরণ্য একটু নড়েচড়ে উঠে বলল, এই এমনি একটু ফ্রেশ হাওয়া নিতে এসেছিলাম। মায়া আর কিছু না বলে মাথা নিচু করা অবস্থায় ওখান থেকে চলে যাওয়ার উদ্যত হতেই অরণ্য বলে উঠল, কি ব্যাপার, আপনি সবসময় এইভাবে পালিয়ে যান কেন? আমি কি দেখতেই এতটা ভয়ানক নাকি যে আমাকে দেখেই ভয় পালান? নিজেকে তো আমার বাঘ ভাল্লুক টাইপ মনে হচ্ছে। অরণ্যের কথায় মায়া হালকা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বাঘ ভাল্লুক তো শুধু শুধু বদনাম হয়েছে। আসল ভয়ঙ্কর প্রাণী তো মানুষই হয়। মানুষের চেয়ে ভয়ঙ্কর পৃথিবীতে কিছুই নেই। অরণ্য মুচকি হেসে বলল, পয়েন্ট আছে। তাহলে আমাকে দেখে এভাবে পালিয়ে যাচ্ছেন কেন? পালানোর কি আছে? আমি তো শুধু আপনাকে স্পেস দিয়ে যাচ্ছিলাম। আপনি তো এখানে এসেছেন ফ্রেশ হাওয়া নিতে, আর আমি থাকলে আপনি ডিস্টার্ব হতে পারেন, তাই চলে যাচ্ছিলাম। আরে তেমন কিছুই না, আমার তো বরং আপনার গান শুনতে অনেক ভালোই লাগছিল। সরি, বিনা অনুমতিতে আপনার গান শুনে ফেলেছি। আসলে আমি এদিকে আসছিলাম, হঠাৎ আপনার গান শুনতে পেলাম, তাই চলে আসলাম। সরি, আপনাকে হয়তো আমি ডিস্টার্ব করে ফেললাম। আরে না না, সরি বলার কি আছে? এটা আপনার শ্বশুর বাড়ি, আপনি যেখানে খুশি সেখানে যেতেই পারেন। আর এত রাতে আপনি বের হয়েছেন কেন? মানে কোনো কিছু দরকার ছিল আপনার? অরণ্য ইতস্ততভাবে বলল, হ্যাঁ, একটু তো দরকার ছিল। আসলে একটু কফির দরকার ছিল, তবে এত রাতে আর কাকে বলবো, তাই এমনি হাঁটছিলাম। ঠিক আছে, আমি আপনার জন্য কফি বানিয়ে আনছি। কথাটা বলে মায়া চলে গেল কফি বানাতে।
আর অরণ্য ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। মেয়েটার সাথে কথা বলে কেমন যেন অনেক ভালো লাগছে ওর। এতক্ষণের দম বন্ধ ভাবটা কেটে গেছে একদম। মেয়েটার সাথে আরো কথা বলার ইচ্ছে জাগছে ওর। কেন হচ্ছে এমন তা বুঝতে পারছে না ও। একটু পরেই মায়া ধোয়া ওঠা কফির কাপ নিয়ে হাতে নিয়ে ছাদে এলো। অরণ্য এতক্ষণে বেঞ্চের উপর বসে পড়েছে। মায়া অরণ্যের সামনে এসে কফির মগটা অরণ্যের দিকে এগিয়ে দিল। অরণ্য মুচকি হেসে মগটা হাতে নিয়ে বলল। থ্যাংক ইউ সো মাচ। মায়া সৌজন্যমূলক স্মিত হেসে আবারও চলে যাওয়ার জন্য উদ্যত হতেই অরণ্য বলে উঠল। আর কি হলো, আবারও চলে যাচ্ছেন কেন? একটু বসুন না, অন্তত আমার কফিটা শেষ হওয়া পর্যন্ত থাকুন, একটু কথা বলি আমরা। অরণ্য বেঞ্চের একপাশে সরে বসে মায়াকে বসতে ইশারা করলো। মায়ার কেমন বুকের ভেতর কাঁপছে। দ্বিধায় পড়ে গেল মায়া। ও এই লোকটার কাছ থেকে যতটা পারে দূরে থাকতে চায়। কারণ সে কোনো মিথ্যে মায়ায় নিজেকে জড়াতে চায় না। তাহলে আবারও মনে নতুন আশার জন্ম হবে, যা হয়তো কখনো পূরণ হবে না। তার উপর মামি জানতে পারলে এই নিয়ে আরো অশান্তি করবে, কিন্তু এনাকে তো আর সেটা বলা যাচ্ছে না। তাই অগত্যা অরণ্যের কথায় বেঞ্চের একপাশে গিয়ে বসলো। অরণ্য বলে উঠল। আচ্ছা, আমি কি তুমি করে বলতে পারি আপনাকে? না মানে আপনি তো আমাদের বয়সে ছোটই হবেন, আর আমাদের সম্পর্কটাও তো সেরকমই, তাই না? সম্পর্কের কথা শুনে চমকে উঠল মায়া। অরণ্যের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল। সম্পর্ক মানে? হ্যাঁ, সম্পর্ক। কেন তুমি জানো না আমাদের কি সম্পর্ক? মায়া ভয়ে শুকনো ঢোক গিলছে। তাহলে কি উনি সব জেনে গেছে? অরণ্য তখন বলে উঠল। আরে আমি শালিকা আর দুলাভাইয়ের কথা বলছি, আমাদের তো সেই সম্পর্কই, তাই না? মায়া মাথাটা অন্যদিকে ঘুরিয়ে চোখ বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে অরণ্যের বলা শালি দুলাভাইয়ের কথাটা কেমন কাটার মতো লাগলো ওর কাছে। জীবনে এমন একটা সিচুয়েশন আসবে তা কখনো ভাবেনি মায়া। জীবন কেমন খেলা খেলছে ওর সাথে। মায়ার ভাবনার মাঝেই অরণ্য বলল। তাই তোমার সমস্যা না হলে। অরণ্যের কথা শেষ হওয়ার আগেই মায়া বলে উঠল। হ্যাঁ, বলতে পারেন, কোনো সমস্যা নেই। অরণ্য মুচকি হেসে বলল। ধন্যবাদ। তো এত রাতে ছাদে একা একা বসে আছো, ভয় লাগে না তোমার? নাকি একা থাকতে পছন্দ করো? মায়া সামনের দিকে শূন্য চোখে তাকিয়ে আন মনেই বলে উঠল। একা থাকাটা সবসময় নিজের পছন্দ না, বরং প্রয়োজন হয়ে যায়। কারোর কারোর হয়তো একাকিত্বই একমাত্র সাথী, আর নিজের একমাত্র সাথীকে তো আর কেউ একা ছাড়তে পারে না, তাই না? আর ভয়ের কথা বলছেন, রাতকে আবার ভয়ের কি আছে? আমার কাছে তো রাতটাই একমাত্র আপন মনে হয়। রাতের অন্ধকারের বুকে মাথা রেখে মানুষ নিজের সব সুখ দুঃখ হাসি কান্না মনের সব না বলা অনুভূতিগুলো ব্যক্ত করতে পারে। আর এই বিশাল রাত তার গহীনে আমাদের সব কিছুই সযত্নে রেখে দেয়, কখনো কাউকে কিছু বলে না। অরণ্য মুগ্ধ হয়ে মায়ার কথাগুলো শুনছে। সত্যি কত গভীরভাবে কথাগুলো বলল মেয়েটা, এমনভাবে হয়তো আমরা কখনো ভেবেই দেখিনি। তবে ওর কথাই অরণ্য বুঝতে পারল যে মেয়েটার মাঝে অনেক কষ্ট জমে আছে। রিয়া বলেছিল মায়ার মা বাবা মারা গেছে, তাই হয়তো মেয়েটার এত কষ্ট। পৃথিবীতে মা বাবার না থাকার মতো কষ্ট আর কিসে থাকতে পারে? কথাটা ভেবে অরণ্য বলে উঠল। আমি তোমার মা বাবার কথা শুনলাম, আই এম সরি ফর ইউর লস। মায়া একইভাবে থেকেই বলে উঠল। আপনি কেন সরি বলছেন? আপনার জন্য কি আর তারা মেরেছে? ইংরেজরাও ভালো একটা শব্দ তৈরি করেছে, সরি। বাস, যাই হোক, সরি বলে দিলেই শেষ। তাই তো লোক কথায় কথায় সরি বলে দেয়। মায়ার কথাই অরণ্য হেসে দিল। মায়া এবার সরাসরি অরণ্যের দিকে তাকালো। অরণ্যের হাস্য উজ্জ্বল মুখটাই চোখ আটকে গেল ওর। কত সুন্দর ওনার হাসি, লোকটাও খুব সুন্দর। রিয়া ঠিকই বলে, ওনার মতো এত সুন্দর লোক আমার মতো কুৎসিত মেয়েকে কখনো স্ত্রী হিসেবে মেনে নেবে না। কথাটা ভেবে মায়ার সাথে সাথে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নিল। এসব ভাবাও অনর্থক। অরণ্য তখন বলে উঠল। তুমি সত্যি অনেক সুন্দর করে কথা বলো। অরণ্যের কথায় মায়ার খেয়াল হলো। ও নিজেও অনেকটা অবাক হলো। ও কখনো কোনো ছেলের সাথে এত কথা বলেনি, তাহলে আজ ওনাকে এত কথা কিভাবে বলে দিলাম? কেমন নির্দ্বিধায় এত কথা বলে দিল, যেন অতি আপন কারোর সাথে কথা বলছে। মায়ার ভাবনার মাঝেই অরণ্য আবার বলে উঠল। বাই দ্য ওয়ে, কফিটা কিন্তু অনেক ভালো ছিল, থ্যাংক ইউ। মায়া সৌজন্যমূলক হাসি দিল। এভাবে আরো নানান কথা বলতে লাগলো ওরা।
অরণ্য যেন সময়ের সাথে আরো মুগ্ধতায় জড়িয়ে পড়ছে। বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তির বাতাস বইছে। চোরা চোখে শুধু মায়াকেই দেখে যাচ্ছে। মেয়েটার চেহারায় কেমন অদ্ভুত এক মায়া আছে, তার উপর চাঁদের আলোয় মেয়েটাকে আরো বেশি মায়াবী লাগছে। মাথায় ওড়না দিয়ে ঢেকে রাখলেও সামনের কিছু চুল বাইরে এসে বাতাসে কপালের উপর পড়ছে। অরণ্যের খুব বলতে ইচ্ছে করছে ওড়নাটা সরিয়ে চুলগুলোকে মুক্ত করে দিতে। মায়াকে দেখতে দেখতে অরণ্যের হঠাৎই মনে হলো মায়ার চেহারাটা ওর সেই কল্পকন্যার সাথে কেমন মিলে যাচ্ছে। কথাটা মনে আসতেই চমকে গেল অরণ্য। কি ভাবছে ও এসব? এমন একটা উদ্ভট কথা মাথায় কিভাবে এলো ওর? আমি তো আমার পছন্দের মেয়েকে বিয়ে করেছি, তাহলে এসব কি হচ্ছে আমার সাথে? না না, এটা ঠিক না। এসব অনুচিত চিন্তাভাবনা মাথায় আনা একদম ঠিক না। অরণ্যের ভাবনার মাঝেই মায়া বলে উঠল, অনেক রাত হয়েছে, আমার এখন যাওয়া উচিত। সকালে আবার ভার্সিটিতে যেতে হবে। অরণ্য মাথা হালকা ঝাঁকিয়ে সাই জানালো। মায়া উঠে চলে যেতে লাগলো। কিছু দূর যেতেই অরণ্য আবার পেছন থেকে ডাক দিল। মায়া পিছনে তাকাতেই অরণ্য বলে উঠল। গুড নাইট। মায়াও সৌজন্যমূলক হাসি দিয়ে বলল। গুড নাইট। মায়া চলে গেল, তবে পেছনে রেখে গেল অরণ্যের মাঝে অশান্তির ঢেউ। এতক্ষণ শান্তি পেলেও মায়া চলে যেতেই আবারও মনটা অশান্ত হয়ে উঠল। মায়ার সাথে সময় কাটিয়ে ওর মনের এলোমেলো ভাবনাগুলো আরো যেন গুলিয়ে গেল। কি হচ্ছে ওর সাথে কিছুই বুঝতে পারছে না অরণ্য। সবকিছু কেমন অদ্ভুত লাগছে। মনের মাঝে এত প্রশ্নের উৎপত্তি হচ্ছে কেন? আমি কি কোথাও কিছু ভুল করলাম? সকালের ঝলমলে রোদটা চোখে পড়তেই ঘুম ভেঙে এলো অরণ্যের। কপাল কুঁচকে চোখ খুলে তাকিয়ে দেখলো ও এখনো ছাদেই আছে। রাতে কখন ঘুমিয়ে পড়েছে মনে নেই। রুমে ওর যেতে ইচ্ছে করছিল না, তাই এখানেই বসে থাকতে থাকতে একসময় হয়তো ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কিছু পানির ছিটা এসে লাগলো অরণ্যের মুখে। অরণ্য ভ্রু কুঁচকে পাশে তাকালো, আর তাকাতেই ওর আঁখি যুগল আটকে গেল। সামনে মায়া বালতি থেকে ধোয়া কাপড় চোপড় নেড়ে দিচ্ছে। ভেজা কাপড়গুলো ঝাড়ি দিয়ে নাড়ছে। সেই কাপড়ের পানির ছিটায় লেগেছে অরণ্যের মুখে। পানির ছিটা মায়ার মুখেও লাগছে। পানির ছিটা মায়ার মুখে বিন্দুর কণা হয়ে জমে আছে। সামনের চুলগুলো ভিজে উঠেছে পানির ছিটায়। অসম্ভব স্নিগ্ধ আর মায়াবী লাগছে মেয়েটিকে, যেন কোনো সদ্য ফোটা ফুলের ওপর ভোরের শিশির কণা জমে আছে। সকাল সকাল এমন দৃশ্য দেখে ঘোর লেগে যাচ্ছে অরণ্যের। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার দিকে। বুকের মাঝে আবারও সেই অজানা অনুভূতির মেলা জমেছে। হঠাৎই অরণ্যের মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নিল। কি হচ্ছে এসব আমার সাথে? কি করছি আমি এসব? অন্য কোনো মেয়েকে নিয়ে এসব অনুচিত ভাবনা মনে আসে কিভাবে? না না, এসব ঠিক না। মায়া এতক্ষণেও অরণ্যকে খেয়াল করেনি। ও ওর মতো কাজ করে যাচ্ছে। কাপড় চোপড় নেড়ে দেওয়া শেষে মায়া চলে যেতে নিলে তখনই অরণ্যকে দেখতে পেল। এই সময় অরণ্যকে এখানে দেখে মায়া অনেকটা অবাক হলো। উনি এখানে কি করছেন? উনি কি এখানেই ছিলেন রাতে? মায়া অরণ্যের দিকে এগিয়ে যেতে নিয়েও আবার গেল না। ওনার থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। কথাটা ভেবে মায়া আবারও বালতি নিয়ে চলে গেল। মায়া ট্রেতে করে 2 কাপ গরম চা নিয়ে নিচের রুমে ঢুকলো। ট্রেটা টেবিলে রেখে বেডের কাছে এগিয়ে গেল। সারা আর রাইসা এখনো ঘুমে কাঁদা। মেয়েগুলো সত্যিই ভারী মিষ্টি। কত রাত পর্যন্ত ওর সাথে গল্প করলো, যেন নিজের বোনের মতো। মায়া মুচকি হেসে সারা আর রাইসাকে ডাক দিল। কতক্ষণ মোচড়ামুচড়ি করে ওরা দুজন উঠে বসলো। মায়া ওদের বেডটি এনে দিলে ওরা হাসি মুখে বলল, ওয়াও আপু, তুমি কত মিষ্টি। সকাল সকাল আমাদের ওঠার আগেই ব্যক্তি নিয়ে এসেছো, তোমাকে এতগুলো থ্যাংক ইউ। মায়া মুচকি হেসে বলল, ইউ আর মোস্ট ওয়েলকাম। এখন বলো তোমরা নাস্তায় কি খাবে? আমি এক্ষুনি তোমাদের নাস্তা বানিয়ে দিচ্ছি। রাইসা বলে উঠল, আরে আপু, তোমার এত কষ্ট করতে হবে না, একটা কিছু হলেই হবে। মায়া বলে উঠল, বললেই হলো নাকি? তোমরা আমাদের মেহমান, এই প্রথম আমাদের বাড়িতে এসছো, আর একটু মেহমান নওয়াজ না করলে কি হয়? সারা মিছে অভিমান দেখিয়ে বলল, ও তার মানে আমরা তোমার শুধুই মেহমান? আমরা তো কোথায় তোমাকে আমাদের বোন ভেবেছিলাম, আর তুমি তো এখনো আমাদের মেহমানই ভেবে যাচ্ছ। যাও, খেলবোই না।
মায়া হালকা হেসে সারার দুই গাল টেনে বলল, আসলে আমার বনুটা রাগ করেছে বুঝি। আচ্ছা ঠিক আছে, কান ধরছি আর কখনো এই ভুল হবে না। এবার ঠিক আছে তো? সারা এবার এক গাল হেসে বলল, 100% ঠিক আছে। আর হ্যাঁ, তোমার যা ভালো লাগে তাই বানাও, আমরা সবই খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তোমরা ফ্রেশ হয়ে বাইরে এসো, আমি তোমাদের জন্য নাস্তা রেডি করছি। ওকে আপু। মায়া মুচকি হেসে বেরিয়ে গেল রান্নাঘরের উদ্দেশ্যে। অরণ্য ড্রয়িং রুমের সোফায় বসে কফি খাচ্ছে আর পেপার পড়ছে। তবে তার অবাধ্য বেহায়া চোখের দৃষ্টি বারবার শুধু রান্নাঘরের দিকেই যাচ্ছে। রান্নাঘরে মায়া রান্না করছে। সোফা থেকে সরাসরি মায়াকে দেখা যাচ্ছে। মায়া ওড়না কোমরে বেঁধে চুলের খোপা করে নিজের মতো কাজ করে যাচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। দেখতে যেন অনন্যা লাগছে। অরণ্য চেষ্টা করেও নিজের দৃষ্টি সরাতে পারছে না। বারবার ঘুরে ফিরে চোখ দুটো শুধু সেদিকেই যাচ্ছে। সামনের কিছু চুল বারবার মায়ার মুখে এসে পড়ছে, আর মায়া বিরক্ত হয়ে সেগুলো হাতের উল্টো পিঠ দিয়ে সরিয়ে দিচ্ছে। অরণ্যের ইচ্ছে করছে নিজের হাতে পরম যত্নে ওই চুলগুলো মায়ার কানের পিঠে গুজে দিতে। নিজের এমন অবাধ্য ভাবনায় নিজেই চমকে যায় অরণ্য। সাথে সাথে অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয় সে। কি হচ্ছে আমার সাথে? কি ভাবছি আমি এসব? এমন অনৈতিক চিন্তাভাবনা আমার মাথায় কেন আসছে? না না, এসব ঠিক না, এটা পাপ। আমি এসব অযাচিত কাজ করতে পারি না, কিছুতেই না। আমাকে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে, না হলে অনেক খারাপ কিছু হয়ে যাবে। ড্রয়িং রুমে তনিমা বেগম আর এলিসা বসে নানান কথাবার্তা বলছে। তখনই ওখানে এক প্রতিবেশী মহিলা এসে হাজির হলো। তাকে দেখে তনিমা বেগম হাসি মুখে বলল, আরে লাবণী ভাবি, কেমন আছেন? মহিলাটি সোফায় বসতে বসতে বলল, এই তো ভাবি, ভালো আছি। আপনাদের কি অবস্থা? নতুন বউ আসলো? তা কেমন নতুন বউ? কেমন? জি ভালোই আছে। মহিলাটি একটু তাচ্ছিল্যের সুরে বলল, ভালো হলেই ভালো, এই একটু খেয়াল রাখেন আবার যেন মেয়ের মতো হয় না। এখনকার ছেলে মেয়েদের তো কোনো ভরসা নেই, কখন কি হয়ে যায় কে জানে। মহিলার খোঁচা মারা কথায় তনিমা বেগমের মুখটা ছোট হয়ে গেল। মেয়েটার জন্য তাকে কতজনের কত কথাই না শুনতে হয়। এলিসা বেগম তখন কথা ঘোরানোর জন্য বলে উঠল, আরে ভাবি, এসব ছাড়ুন, আপনি পাত খেয়ে যান। আজ আমাদের সাথে ইঁদুর দিয়ে পাত খেয়ে যান, অনেক গাঁজা হয়েছে। এলিসার খাবারের বর্ণনা শুনে মহিলাটির বমি হওয়ার উপক্রম। তনিমা বেগম তখন বলে উঠল, আরে ভাবি, ওর কথায় কিছু মনে করবেন না, আসলে ও বাংলা ঠিক মতো বলতে পারে না তো, তাই ভুলভাল বলে ফেলে। মহিলাটি নিজেকে একটু সামলে নিয়ে বলল, আচ্ছা যাই হোক, আমি যে কথা বলতে এসেছিলাম তাই বলি। আপনারা তো জানেনই আমার আবার সবার ভালো করার অভ্যাস, তাই আজও আপনাদের একটা ভালো কাজ করতে এসেছি। আসলে ইরিনের জন্য আমার হাতে একটা ভালো ছেলে আছে, আপনারা বললে কথা বলতে পারি। তনিমা বেগম একটু খুশি হয়ে বললেন, তাই নাকি? তার ছেলে কোথাকার আর কি করে? ছেলে সব দিক দিয়েই সেরা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নিজের বাড়ি গাড়ি সবই আছে, দেখতেও মাশাল্লাহ, শুধু হালকা একটু সমস্যা আছে। তনিমা বেগম ভ্রু কুঁচকে বললেন, কি সমস্যা? ছেলেটার আগে বিয়ে হয়েছিল, সেই ঘরের দুটো ছেলে মেয়ে আছে, ব্যাস এতটুকুই। এইটুকু তো মানিয়ে নিতেই হবে, আফটার অল আপনাদের মেয়েরও ডিফেক্ট আছে, তাই না? অমন মেয়ের জন্য তো আর কোনো অবিবাহিত তরুণ ছেলে পাবেন না, তাই না? মহিলাটির কথাই এলিসা বেগম রাগে কিরমির করছে। তনিমা বেগমের মুখটা মলিন হয়ে গেল। তিনি অসহায় কণ্ঠে বললেন, তাই বলে দু বাচ্চা বাবার সাথে বিয়ে দেব? মা হয়ে এটা কিভাবে করতে পারি বলুন? আরে দুই বাচ্চা হয়েছে তো কি হয়েছে, ছেলে মানুষের আবার বয়স দেখে নাকি কেউ? আরে আপনার সেকেন্ড হ্যান্ড মেয়ের জন্য এমন একটা ছেলে পাচ্ছেন, এইটাই তো আপনাদের সৌভাগ্যের ব্যাপার। তাহলে সেই সৌভাগ্যটা আপনি কেন লুফে নিচ্ছেন না? সবাই সামনে তাকিয়ে দেখলো ইহান দাঁড়িয়ে আছে। ইহান সামনে এগিয়ে আস্তে আস্তে বলল, হ্যাঁ আন্টি, ব্যাপারটা যদি এতই সৌভাগ্যের, তাহলে আপনি কেন সেই মহামূল্যবান সৌভাগ্য থেকে বঞ্চিত হবেন? আপনি নিজেই সেটা লুফে নিন, আপনারও তো মেয়ে আছে, তাই না? ইহানের কথাই মহিলাটি ঝাঝালো কণ্ঠে বলল, কি আবল তাবল বলছো তুমি? আমার মেয়ের সাথে ইরিনের তুলনা করছো তুমি? ইহান বাঁকা হেসে বলল,
না না আন্টি, কি যে বলেন না, ইরাবতীর সাথে কি আর আপনার মেয়ের তুলনা হয়? কোথায় চুপচাপ গায়ের মতো থাকা ইরাবতী, আর কোথায় আপনার আলট্রা মডার্ন মেয়ে? বাই দ্য ওয়ে, আপনার মেয়ের যে এতগুলো বডিগার্ড আছে তা আমি জানতামই না। মহিলাটি ভ্রু কুঁচকে বলল, বডিগার্ড? হ্যাঁ, বডিগার্ড। সব সময় দেখি আপনার মেয়ের বডির সাথে 3-4 জন ঘেসে থাকে, তাই ভাবলাম বডিগার্ড হবে হয়তো। যাই বলুন আন্টি, বডিগার্ড গুলো কিন্তু অনেক কেয়ারিং। সেদিন তো পাবে নেশায় ধূত আপনার মেয়েকে কি সুন্দর কোলে করে নিয়ে যাচ্ছিল। আজকাল এমন কেয়ার কি করে বলুন? ইহানের তীর মারা কথায় মহিলাটি ক্ষেপে গিয়ে বললেন, ব্যাস ব্যাস, অনেক হয়েছে। কোথায় আমি আপনাদের ভালোর কথা ভাবছিলাম, আর আপনারা কি না উল্টো আমাকে অপমান করছেন। আরে, আপনার ওই মেয়েকে কোনো বুড়ো বিয়ে করবে না। ভালোর কাল নেই। ইহান রাগে চোয়াল শক্ত করে আরো কিছু বলতে গেলেই তনিমা বেগম ওকে চোখের ইশারায় মানা করলো। আর কথাগুলো বলতে বলতে মহিলাটি হনহন করে বেরিয়ে গেলেন ওখান থেকে। ইরিন সিঁড়ির ওপর থেকে এতক্ষণ সব কথাই শুনছিল। নিজেকে এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে তুচ্ছ প্রাণী মনে হচ্ছে, যেন ও দুনিয়ার ওপর একটা বোঝা ছাড়া আর কিছুই না। তবে সবচেয়ে বেশি খারাপ লাগছে ওর মা বাবার কথা ভেবে। ওর জন্য আজ ওর পরিবারকে সবার এত কটু কথা শুনতে হচ্ছে। আজ ওর ভুলের জন্যই মা বাবাকে এত ছোট হতে হচ্ছে। এর থেকে মৃত্যু হয়তো ভালো ছিল, তবে মরাটাও যে এত সহজ না। নিজের ইচ্ছে মৃত্যু গ্রহণ করাটা মহাপাপ না হলে হয়তো কবেই সে এ কাজটা করে ফেলতো। কথাগুলো ভাবতে ভাবতে ইরিন অশ্রুভরা চোখে ওখান থেকে চলে গেল। ইরিনের সেই করুণ দৃশ্য ইহানের চোখ এড়ালো না। ইরিনকে এভাবে দেখলে নিজেকে বড্ড অসহায় লাগে তখন। কেন সে তার ইরাবতীর কষ্ট দূর করতে পারে না? এত ভালোবেসেও কেন সে তাকে আগলে নিতে পারে না? এই কেনর উত্তর কখনো কি পাবে সে? ছাদে এসে বিষণ্ণ মনে বসে আছে ইরিন। একটু পরেই ইহান এলো ওখানে। এসেই এদিক ওদিক উকিঝুঁকি দিয়ে কি যেন খুঁজতে লাগলো। ইরিন সেটা দেখে ভ্রু কুঁচকে বলল, কিছু খুঁজছো ইহান? হ্যাঁ, একটা দামি জিনিস হারিয়ে গেছে, সেটাই খুঁজছি। কি জিনিস? ইহান এবার ইরিনের সামনে বসে বলল, ইরাবতীর হাসিটা অনেকক্ষণ হলো খুঁজে পাচ্ছি না, তুমি দেখেছো কোথাও? ইহানের কথায় ইরিন মলিন হেসে বলল, আমি জানি তুমি আমার মুড ঠিক করার জন্য এসব বলছো, তবে এসবের কোনো দরকার নেই। আমি ঠিক আছি, এসব তো আমার অভ্যাস হয়ে গেছে, এখন আর তেমন গায়ে লাগে না। তবে তোমার ওই আন্টির সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। উনি অনুচিত তো আর কিছু বলেননি। আমার মতো মেয়েকে কেই বা বিয়ে করতে চাইবে বলো? ইহান ফট করে বলে উঠল, আমি করব, তুমি যদি রাজি থাকো তাহলে আজ এক্ষুনি আমি তোমাকে বিয়ে করব ইরাবতী। ইরিন কতক্ষণ ইহানের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ হো হো করে হেসে উঠল ইরিন। প্রতিবারের মতোই এবারও ইহানের সত্যটাকে মজা ভেবে হেসে উড়িয়ে দিল ইরিন। ইহান সেটা দেখে নিঃশব্দে হাসল। যাক, মজা ভেবেই হোক, তবুও তো হাসি ফুটল তার মুখে, এটাই বা কম কিসে। সকালের নাস্তাটা কোনো রকমে করে নিয়ে রুমে এসে অরণ্য তড়িঘড়ি করে রেডি হচ্ছে এখান থেকে চলে যাওয়ার জন্য। এখানে আর কিছুক্ষণ থাকলে ও সত্যিই পাগল হয়ে যাবে। মায়াকে দেখলেই ওর সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, তাই যত দ্রুত সম্ভব এখান থেকে প্রস্থান করতে চাইছে, না হলে যে অযাচিত কিছু হয়ে যাবে, যেটা অরণ্য চাইছে না। অরণ্য রিয়াকে বলেছে সে চাইলে কিছুদিন এখানে থাকতে পারে, তবে রিয়া বলেছে সে আজই অরণ্যের সাথেই যাবে। তাই রিয়া আর অরণ্যের বোনেরা সবাই একসাথেই যাবে। মায়াও নিজের রুমে এসে রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। মায়া আলমারি খুলে নতুন বোরখাটা বের করলো। সেদিন হঠাৎই মায়ার মামি ওকে এই নতুন বোরখাটা এনে দিয়ে বলল, এখন থেকে যেন এই বোরখাই পরি, পুরনো বোরখা পরার আর দরকার নেই। মায়া সেদিন প্রচুর অবাক হয়েছিল। আজ পর্যন্ত ওর মামি ওর জন্য কখনো কোনো জিনিস আনেনি, আর হঠাৎ করে অমর নতুন বোরখা দেওয়ায় অবাক হওয়াটাও যেন কম ছিল ওর কাছে। তবে যাই হোক, নতুন বোরখা পেয়ে মায়া খুশিই ছিল। আগের বোরখাটা এমনিতেও অনেক পুরনো হয়ে গিয়েছিল। মায়ার টিউশনির টাকা দিয়ে রাস্তার পাশের খোলা দোকান থেকে কিনেছিল বোরখাটা। অনেক বছর হয়ে গেছে, তাই অনেক পুরনো আর রংটাও নষ্ট হয়ে গেছে। তাই মায়া ওর মামির কথা মতো সেদিন থেকে এই নতুন বোরখাটাই পরে। মায়া রেডি হচ্ছে,
তখনই সারা আর রাইসা এসে মায়াকে জড়িয়ে ধরে পড়ল। আমরা চলে যাচ্ছি আপু, তোমাকে অনেক মিস করব মায়া আপু। ওদের জন্য মায়ারও একটু খারাপ লাগছে। মায়া মুচকি হেসে বলল, আরে মন খারাপ করো না, তোমাদের যখনই মন চাইবে আমার সাথে দেখা করে যেও কেমন। সারা বলে উঠল, ইস আপু, তোমাকেও যদি আমাদের সাথে নিয়ে যেতে পারতাম তাহলে অনেক মজা হতো। তুমিও আমাদের সাথে চলো না। সারার কথায় মায়ার বুকের ভেতর হঠাৎ ধুপ করে উঠল। আজ যদি সব ঠিক থাকতো তাহলে এমনটা হয়তো সত্যি সত্যিই হতো। কথাটা ভেবে বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মায়ার। ওসব ভাবনাও যে বোকামি, তাই জোরপূর্বক মুচকি হেসে বলল, এটা হয় না সারা, আমি কি আর তোমাদের সাথে যেতে পারি? তবে তোমাদের যখন ইচ্ছে আমার সাথে এসে দেখা করে যেতে পারো, আমারও ভালো লাগবে। আফটার অল তোমাদের মতো এত কিউট কিউট বোন আমি কোথায় পাবো বলো? আমিও তোমাদের অনেক মিস করব। সারা আর রাইসা মায়ার কাছ থেকে বিদায় নিয়ে রুম থেকে চলে গেল। মায়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার নিজের কাজে মনোনিবেশ করলো। বোরখা পরে রেডি হয়ে বের হতে যাবে, তখনই হঠাৎ রাদীপ ওর দিকে দৌড়ে এলো। আচমকা এমন হওয়ায় মায়া আর রাদীপ একজন আরেকজনের সাথে ধাক্কা খেলো। রাদীপের হাতে ছিল জুসের বোতল। ধাক্কা লাগায় জুসের বোতল থেকে অনেকটা জুস মায়ার বোরখার উপর পড়ে গেল। ফলে মায়ার বোরখায় জুসের দাগ লেগে গেল। সেটা দেখে রাদীপ অপরাধী সুরে বলল, সরি আপু, আমি বুঝতে পারিনি। মায়া বলে উঠল, ইটস ওকে, কোনো ব্যাপার না, আমি এক্ষুনি চেঞ্জ করে নিচ্ছি। নতুন বোরখা নষ্ট হওয়ার মায়া আবারও সেই পুরনো বোরখাটাই বের করে পরে নিল। এদিকে অরণ্যরাও চলে যাওয়ার জন্য বের হয়েছে। বের হওয়ার সময় অরণ্যের অবাধ্য চোখ দুটো আর চোখে এদিক ওদিক তাকিয়ে মায়াকেই খুঁজছিল। হয়তো চলে যাওয়ার আগে এক নজর দেখার আশা জেগেছিল। তবে মায়াকে কোথাও না দেখতে পেয়ে আশাটাকে নিজের মাঝেই দমিয়ে নিয়ে বাইরে বেরিয়ে গেল অরণ্য। বাইরে গাড়ির কাছে সবাই দাঁড়িয়ে আছে। অরণ্য সেখানে এসে দাঁড়াতেই হঠাৎ অরণ্যের মনে পড়ল ও ওর ওয়ালেট রুমের ভেতরেই ভুলে এসেছে। অরণ্য ওর ওয়ালেটটা আনার জন্য আবারও বাসার ভেতর ঢুকলো। বাসার ভেতর ঢুকে আনমনেই সামনে তাকালো অরণ্য। আর সামনে তাকাতেই থমকে গেল সে। পুরো পৃথিবীটা যেন মুহূর্তেই ঘুরে উঠল অরণ্যের। ও যা দেখছে তা কি সত্যি দেখছে নাকি ভ্রম? ওর চোখের সামনে ওর সেই সন্ধ্যা মালতীকে দেখতে পাচ্ছে অরণ্য। হ্যাঁ, সন্ধ্যা মালতী, সে একই বোরখা, সে একই চোখ, একই রকম চাহনি, কিন্তু এটা কিভাবে সম্ভব? সন্ধ্যা মালতী তো রিয়া, তাহলে এই মেয়েকে? তবে কি আমি সত্যি সত্যি ভুল কাউকে বিয়ে করলাম? কথাটা ভেবেই অরণ্যের চোখের সামনে সবকিছু গোল গোল করে ঘুরতে লাগলো। না না, এটা হতে পারে না, কিছুতেই না। আমার বিশ্বাস এভাবে হেরে যেতে পারে না। অরণ্যকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়া একটু অপ্রস্তুত হয়ে পড়ল। ও তো ভেবেছিল অরণ্যরা হয়তো চলে গেছে, তাই তো সে এখন বের হয়েছিল। কারণ মায়া অরণ্যের সামনে পড়তে চাচ্ছিল না। লোকটার সামনে আসলে কেমন যেন অদ্ভুত অনুভূতি হয় ওর। আর মায়া নিজেকে কোনো মিথ্যে মোহে জড়াতে চায় না, তাই তো যতটা পারে অরণ্যের থেকে দূরে থাকতে চাই ও। কিন্তু অরণ্যকে এভাবে হঠাৎ সামনে আসতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে ও। আর অরণ্যের এভাবে তাকিয়ে থাকাটাও কেমন যেন লাগছে ওর কাছে। ওই চোখের চাহনি যেন অন্য কিছু বলছে। যাই হোক, মায়া নিজেকে একটু সামলে নিয়ে আস্তে করে অরণ্যের পাশ কেটে হেঁটে বাইরে বেরিয়ে গেল। আর অরণ্য মায়ার যাওয়ার পানে তাকিয়ে এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে। সবকিছু যেন থমকে গেছে ওর জন্য। গলা শুকিয়ে আসছে ওর। হৃৎপিণ্ডের অশান্ত আহারাজি ওর সমস্ত শরীরটাকে অসাড় করে দিচ্ছে। চোখের সামনে যা দেখছে তা মন মেনে নিতে চাইছে না। অরণ্য দুই হাতে নিচের চুল টেনে ধরে অশান্ত চোখে এদিক ওদিক তাকাতে লাগলো। না না, এটা হতে পারে না। আমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমার বিশ্বাস এভাবে হেরে যেতে পারে না। হতে পারে ওই বোরকাটা রিয়ারই ছিল, আজ হয়তো মায়া পড়েছে। ওরা যেহেতু কাজিন, তাই একজন আরেকজনেরটা পড়তেই পারে। তাই এত তাড়াতাড়ি কোন পরিণামে আসা ঠিক হবে না। নিজের অশান্ত মনকে মিথ্যে আশ্বাস দিয়ে শান্ত করতে চাইলেও তাতে সফল হচ্ছে না অরণ্য। হঠাৎ কিছু একটা ভেবে অরণ্য তাড়াতাড়ি করে বাইরে এসে রিয়া আর সারাদের উদ্দেশ্যে বলল, শোনো, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই আমি এখন তোদের সাথে যেতে পারবো না। তোরা ড্রাইভারের সাথে চলে যা, আমি কাজ শেষ করে বাসায় চলে আসবো। সবাই অরণ্যের কথা মতো গাড়িতে উঠে চলে গেল।
আর অরণ্য দ্রুত গিয়ে একটা সিএনজিতে উঠে বসলো। সিএনজি কিছু দূর যেতেই মায়াকে রাস্তার পাশে দিয়ে হেঁটে যেতে দেখলো। অরণ্য সিএনজি চালককে এবার আস্তে আস্তে চালাতে বলল, যাতে ও মায়াকে ফলো করতে পারে। আর সেই ভাবনা মতোই অরণ্য সিএনজিতে বসে মায়াকে ফলো করতে লাগলো। কিছু দূর যেতেই অরণ্য দেখলো সেদিনের সেই শিশুটা রাস্তার পাশে বসে আছে। মায়া শিশুটির কাছে এগিয়ে গিয়ে শিশুটির মাথায় হাত বুলিয়ে কিছুক্ষণ আদর করে দিল। তারপর যেতে যেতে আরো কিছু মানুষের সাহায্য করছে মায়া। এসব দেখে অরণ্যের সব সন্দেহ ক্লিয়ার হয়ে গেল। ওর মন মস্তিষ্ক দুটোই এবার মানতে রাজি হয়ে গেল যে মায়াই ওর সেই সন্ধ্যা মালতী। তাহলে রিয়াকে, তার মানে আমি ভুল কাউকে আমার জীবনসঙ্গী করেছি? কথাটা ভাবতেই অরণ্যের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা আমি কি করলাম? আমার সাথে এমন কেন হলো? আমি তো আমার সন্ধ্যা মালতীকে চেয়েছিলাম, তাহলে অন্য কেউ কেন এলো আমার জীবনে? এখন কি করব আমি? আর ডাকতে পারছে না অরণ্য। মাথাটা পুরো হ্যাং হয়ে যাচ্ছে ওর। শরীরের সব স্নায়ুতন্ত্র অকাজও হয়ে পড়ছে। অরণ্য দেখলো মায়া একটা বাসে উঠে ভার্সিটির উদ্দেশ্যে চলে গেল। অরণ্য দিশেহারার মতো সিএনজি চালককে কোনো এক জায়গায় যাওয়ার কথা বলল। নির্জন নদীর কিনারায় মাথা চেপে ধরে বসে আছে অরণ্য। নিজের উপর প্রচন্ড পরিমাণ রাগ হচ্ছে, পারলে যেন নিজেকেই মেরে ফেলে ও। আজ ওর একটা ভুলের জন্য সন্ধ্যা মালতীকে পেল না ও যদি নিজে দেখতে আসতো তাহলে হয়তো এই ভুলটা হতো না। ওর তো পুরো বিশ্বাস ছিল যে সন্ধ্যা মালতী ওর জীবন সঙ্গী হবে। তাহলে ওর বিশ্বাস এভাবে কেন হেরে গেল? কিন্তু আমি তো সেদিন আপুর কাছে সন্ধ্যা মালতীর ছবি দিয়েছিলাম, আর রিয়ার মা নাকি বলেছিল ছবির মেয়েটাই নাকি রিয়া। তাহলে এসব কিভাবে হলো? উনি কি তাহলে মিথ্যা বলেছিলেন, নাকি সেও কনফিউশনে বলে দিয়েছে? যেভাবেই হোক না কেন, ক্ষতিটা তো আমারই হয়েছে, আর এই ক্ষতির কোনো ক্ষতিপূরণও নেই। এই জন্যই বুঝি বিয়ের প্রথম রাত থেকে আমার এমন লাগছিল, কিছু একটা খালি খালি লাগছিল। সেই খালি কারণটা যে মায়া ছিল, আর এই জন্যই মায়াকে প্রথম দেখে ওর প্রতি অজানা টান অনুভব করেছিলাম। কারণ মায়াই যে আমার স্বপ্নকন্যা, আমার সন্ধ্যা মালতী, আমার হৃদয়ের রানী। কিন্তু এখন আমি কি করব? আমি যে আমার স্বপ্নকন্যাকে পেয়েও হারিয়ে ফেললাম। এখন এই অপূর্ণ জীবনের বোঝা কিভাবে বয়ে বেড়াবো আমি? সন্ধ্যা মালতীকে ছাড়া জীবনের বাকি পথ কিভাবে চলবো? যাকে আমি চাই না তার সাথে কিভাবে জীবন কাটাবো আমি? রিয়াকে কিভাবে নিজের স্ত্রী বলে মেনে নিব আমি? সন্ধ্যা মালতী ছাড়া অন্য কাউকে যে কিছুতেই এই মনে জায়গা দিতে পারবো না আমি। চাইলেও সেটা সম্ভব না আমার দ্বারা। কিন্তু এখন আমি এসব ঠিক করব কিভাবে? চাইলেই যে রিয়াকে এত সহজে আমার জীবন থেকে সরানো যায় না। এখানে যে দুটো ফ্যামিলি ইনভলভ আছে, পরিবারের মান সম্মান জুড়ে আছে, আমি ইচ্ছে করলেই যা খুশি তাই করতে পারি না। যেখানে আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি, সেখানে বিয়ের পরদিনই কিভাবে বলবো যে এই বিয়ে আমি মানি না? আপুর জন্য বাবার আগেও একবার সমাজে মাথা হেট হয়েছে। এখন যদি আমিও এমনটা করি তাহলে হয়তো বাবা আরো ভেঙে পড়বেন। আর ছেলে হয়ে আমি কিভাবে সেটা হতে দিতে পারি? এখন যে আমার চারপাশে অথই সমুদ্র ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। না পারছি ডুবে মরতে, না পারছি বের হতে। জীবন এ কোন মোড়ে নিয়ে এলো আমায়? বাসায় এসে গাড়ি থেকে নেমে বাসার দিকে এগিয়ে যাচ্ছে সারা। হঠাৎ পেছন থেকে কেউ ডেকে উঠল। এই চশমিশ। সারার এতক্ষণের ফুরফুরে মেজাজটাই বিগড়ে গেল। ও জানে এটা ওই বিরক্তিকর লোকটা ছাড়া আর কেউই না। নেহাত বয়সী আর সম্পর্কে বড় দেখে ভদ্রতার খাতিরে কিছু বলে না সারা, না হলে এই লোকটাকে আচ্ছা মতো কিছু শুনিয়ে দিত সারা। অসহ্যকর লোক একটা। কিরে, চোখের সাথে সাথে কি কানের পাওয়ারও কমিয়ে ফেললি নাকি? ডাকছি শুনতে পাচ্ছিস না? সারা দাঁতে দাঁত চেপে পেছনে ফিরে দেখলো সাহিল পুল সাইডে ছাতা বিশিষ্ট চেয়ারে বসে আছে। সারা অনিচ্ছা সত্ত্বেও সেদিকে এগিয়ে গেল। সাহিলের সামনে এসে দেখলো সাহিলের চোখ মুখ কেমন লাল হয়ে আছে, যেন কোনো কারণে অতিরিক্ত রেগে আছে সে। কিন্তু কিসের রাগ এত তার? কে আবার তার পাকা ধানে মই দিল? যাকে যার খুশি তার উপর করুক গে রাগ, তাতে আমার কি? সারা অন্যদিকে তাকিয়ে দায়সারা ভাবে বলল, বলুন কি বলবেন? নিজের বাড়ির খাওয়া বুঝি তোর জন্য কম পড়ে যাচ্ছে, তাই জন্য অন্যের বাড়ির খাবার খেতে চলে গিয়েছিলি, তাই না? সারা এবার সাহিলের দিকে রাগি চোখে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, কি বলছেন এসব? আমি কার বাড়ির খাবার খেতে গেলাম? কেন, কাল থেকে অরণ্য ভাইয়া শ্বশুর বাড়ি পড়ে আছিস তো খাওয়ার লোভে, তাই না? নাকি ওখানে কোনো ছেলের সাথে টাঙ্কি মারতে গেছিস? সারা এবার রাগের সাথে সাথে একটু কনফিউজড হলো। আসলে ও বুঝতে পারছে না টাঙ্কি মারা মানে কি। কিন্তু সেটা তো আর এই লোকটাকে বুঝতে দেয়া যাবে না। প্রেস্টিজের ব্যাপার স্যাপার বলে কথা, ভাববে যে আমি এইটুকু জিনিসও জানি না। তার উপরে এত কনফিডেন্স দেখিয়ে বলল, হ্যাঁ, টাঙ্কি মারতেই গিয়েছি। আমার টাঙ্কি মারা অনেক ভালো লাগে।
আমার টাঙ্কি আমি মারবো, সকাল দুপুর রাতে মারবো, তাতে আপনার কি? হ্যাঁ? সারার কথা শেষ হতে না হতেই সাহিল হাওয়ার বেগে উঠে দাঁড়িয়ে সারার হাতের বাহু চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, তুই আগে বল কেসে, তারপর দেখ আমার কি। তোর সাহস আজকাল অনেক বেড়ে গেছে না? বড়দের মুখে মুখে তর্ক করা হচ্ছে। এখন বল ছেলেটাকে কি হলো বল। সারা কথা বলবে কি, ভয়ে তার হাতের ব্যথায় পরাণ যাই যাই অবস্থা। সারা ভীতু স্বরে বলল, কার কথা বলছিস শাহির ভাইয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা এখন বুঝতে পারছিস না তাই না? এতক্ষণ ধরে বলছিস টাঙ্কি মারছিস আর কোন ছেলে জিজ্ঞাসা করতেই বুঝতে পারছিস না? মজা হচ্ছে আমার সাথে? হ্যাঁ, ও ওটা তো আমি এমনিতেই বলেছি। আসলে আমি না টাঙ্কি মানে বুঝতে পারছিলাম না, তাই এমনি এমনি ওসব বলে দিয়েছি। সাহিল ভ্রু কোচকে বলল। হোয়াট? সারা ইনোসেন্ট ফেস করে বলল, সত্যি বলছি। সাহিল কি রিয়াকশন দিবে ভেবে পাচ্ছে না। সারার হাত ছাড়া দিয়ে 3 আঙ্গুল দিয়ে সারার কপালে হালকা টোকা দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই আসলে একটা রাম গাধা। গাধার কম্পিটিশন একদম ফার্স্ট প্রাইজ পাবি তুই। যা এখন ভেতরে যা। সাহিলের বলতে দেরি, সারার গায়েব হতে দেরি লাগলো না। বেচারি ছুমন্তর হয়ে গেল ওখান থেকে। সারার বোকামির কথা ভেবে সাহিল ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো। কাল থেকে ওকে না দেখে যে রাগে মাথা গরম হয়ে গেছিল সেটা যেন মুহূর্তে গায়েব হয়ে গিয়েছে। মেয়েটাকে রাগাতে ওর খুব ভালো লাগে, তাই তো ইচ্ছে করে ওকে রাগায়। ওর আগে যখন মুখটা গোমরা করে ফেলে তখন ওর ফর্সা গাল আর নাকের ডগা লাল হয়ে যায়, একদম পাকা টমেটোর মতো লাগে। দেখতে এত কিউট লাগে, মন চায় একদম খেয়ে ফেলি। কিন্তু পাগলিটা এখনো অনেক ছোট, তাই তো মনের অব্যক্ত অনুভূতিগুলো ওকে বলতে পারি না। তবে ও যখন রাগ করে দূরে দূরে থাকে তখন ভীষণ রাগ হয়, তাই তো সেই রাগে ওকে তখন আর রাগাই, আরো রাগাই। জানি না পাগলিটা কবে একটু বড় হবে আর আমাকে একটু বুঝতে পারবে। রাত 10টার দিকে অরণ্য বাসায় ফেরে। চোখে মুখে ক্লান্তি আর বিষণ্ণতার ছাপ। কোনো মহামূল্যবান কিছু হারানোর হতাশায় চেহারায় বিষাদের ছাপ ভেসে উঠেছে। জীবনটা যেন হঠাৎ করেই অগোছালো হয়ে গেল। কিভাবে সব গোছাবে সেটাও জানা নেই ওর। ভার্সিটির ছুটির সময় অরণ্য আবারও মায়ার ভার্সিটির সামনে গিয়েছিল। কেন গিয়েছিল তার উত্তর জানা নেই ওর। শুধু মনে হচ্ছিল মায়াকে দেখতে পারলে হয়তো ওর অশান্ত মনটা শান্ত হবে। আর সত্যি সত্যি দূর থেকে মায়াকে দেখে ওর অশান্ত মনে এক প্রশান্তির বাতাস ছুঁয়ে গিয়েছিল। তবে মায়া চলে যেতেই আবারও কঠিন বাস্তবতা ঘিরে ধরে অরণ্যকে, যে বাস্তবতা অরণ্য না মানতে পারছে না ফেলতে পারছে। অশান্ত মনে সারাদিন ছন্নছাড়া পথিকের মতো এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। বাসায় মোটেও আসতে ইচ্ছে করছিল না ওর, কারণ বাসায় আসলেই সেই কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হবে ওর। তাই তো বাসায় আসতেই চাইছিল না। একবার ভেবেছিল ইহানের বাসায় চলে যাবে, আবার ভাবলো এতে করে সবাই চিন্তায় পড়ে যাবে, বিশেষ করে ওর মা। তাই ওর মায়ের কথা ভেবেই অগত্যা বাসায় চলে এলো অরণ্য। রুমে ঢুকে দেখলো রিয়া বিছানায় শুয়ে মোবাইল টিপছে। রিয়াকে দেখে অরণ্যের মনটা আরো বিস্বাদ হয়ে উঠল। এইবারই ওই রুমে ও সন্ধ্যা মালতীকে আনতে চেয়েছিল, তার জায়গায় অন্য কাউকে দেখে অরণ্যের বুকের ভেতর কেমন হাহাকার শুরু হয়ে গেল। অরণ্যকে দেখে রিয়া তড়িঘড়ি করে উঠে অরণ্যের কাছে এগিয়ে এলো। অরণ্যের সামনে এসে হাসি মুখে হেলে দুলে বলল, তুমি এসে গেছো? সারাদিন কোথায় ছিলে? জানো বাড়ির সবাই বারবার শুধু তোমার কথা জিজ্ঞেস করছিল। কথা বলতে বলতে রিয়া অরণ্যের দিকে হাত বাড়াতে নিলেই অরণ্য ছিটকে সরে যায়। অরণ্যের কাছে প্রচুর অস্বস্তি আর বিরক্তিকর লাগছে রিয়াকে। প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলেও এখন অরণ্য বুঝতে পারছে কেন রিয়ার সামনে ওর এত অস্বস্তি লাগে। কারণ এই যে ওর সন্ধ্যা মালতীর না। অরণ্য অপ্রস্তুত ভাবে ওখান থেকে সরে গেল। অরণ্যের এমন বিহেভিয়ার রিয়াও অনেকটা অবাক হলো। লোকটার হাবভাব কিছু বুঝতে পারছে না ও। সে তো ওকে পছন্দ করে বিয়ে করেছে, তাহলে এমন দূরে দূরে থাকে কেন? আমার মতো সুন্দরী বউকে রেখে উনি কিভাবে থাকেন? এমন হলে ওনাকে বিয়ের জন্য মানাবো কিভাবে? বাবা মা বারবার বলে দিয়েছে আমি যেন তাড়াতাড়ি কোনো বাহানায় অরণ্যকে বিয়ের জন্য মানিয়ে নেই, কিন্তু সে তো ধরাই দেয় না। বেচারা মনে হয় একটু বেশিই লাজুক টাইপের। ব্যাপার না, আমি নিজেই সব ঠিক করে দিব। আমার জ্বালানো থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারবে না। অরণ্য ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঘড়ি খুলছে। রিয়া বাঁকা হেসে অরণ্যের পেছনে গিয়ে ওর পেছন থেকে অরণ্যের ব্লেজারটা খুলতে নিলেই অরণ্য নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি নিজেই করতে পারবো, তোমার হেল্প লাগবে না। কথাটা বলেই অরণ্য কাবার থেকে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল।
রিয়া শুধু বোকার মতো তাকিয়ে রইল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে অরণ্য। দেয়ালে 2 হাত ঠেকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পিঠের শিরদাঁড়া দিয়ে পানি গড়িয়ে পড়ছে। শাওয়ারের পানি ওর শরীরকে ঠান্ডা করতে পারলেও ওর মনে যে ঝড় বইছে, হৃৎপিণ্ডে যে অগ্নিশিখা দাউ দাউ করে চলছে, তা কিছুতেই ঠান্ডা হচ্ছে না। ইচ্ছে করছে চিৎকার করে কেঁদে মনের ধাপ বের করতে, কিন্তু সেটা যে ও করতে পারবে না। বাবা বলেছে ছেলেদের নাকি কাঁদতে নেই, তাই তো সে মন খুলে কাঁদতেও পারছে না। তবে তার চোখ দিয়ে নীরব জলরাশি ঠিকই গড়িয়ে পড়ছে, যা শাওয়ারের পানির সাথে মিশে যাচ্ছে। 30 মিনিট পর অরণ্য শাওয়ার থেকে বের হলো। রিয়া এখনো বসে মোবাইল টিপছে। অরণ্য সেদিকে একবারও তাকালো না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। হঠাৎ কিছু একটা ভেবে অরণ্য রিয়ার কাছে এগিয়ে গেল। রিয়ার সামনে বসে নিজের ফোন থেকে মায়ার সেই ছবিটা বের করে রিয়ার সামনে ধরে বলল, আচ্ছা, তুমি কি এই ছবির মেয়েটাকে চিনো? রিয়া কিছুক্ষণ ভ্রু কুঁচকে ছবির দিকে তাকিয়ে রইল। তারপর একটু চিন্তা করার মতো করে ভাবতে লাগলো। অরণ্য এখনো মনে মনে আশা করছে ও যা জেনেছে তা যেন সত্যি না হয়। তাই শেষ আশা অনুযায়ী রিয়াকে ছবিটা দেখাচ্ছে। মনে মনে চাইছে রিয়া যেন নিজের কথাই বলে। তবে অরণ্যের শেষ আশাকেও ডুবিয়ে দিয়ে রিয়া বলে উঠল, আরে এটা আমাদের আশ্রিতা, মানে ওই মায়া। অরণ্য বিস্মিত চোখে রিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি এত শিওর কিভাবে হলে? আরে শিওর না হওয়ার কি আছে? এ বাবা, আদমের যুগের বড়কা শুধু ওর ছাড়া আর কারোর নেই। আর ওর আবার এইসব রাস্তার লোকেদের সাথে খুব খাতের, সবসময় এসব করেই ও। নিজের কোনো ওয়েট নেই ওর, নিজে আশ্রিতা তো, তাই ওর মতো বাকি লোকেদের প্রতি ওর একটু দরদ বেশি। রিয়ার কথাই অরণ্যের চরম রাগ হলো। তবুও চোয়াল চিবিয়ে রাগ দমিয়ে নিয়ে বলল, কিন্তু তোমার মা তো বলেছে এটা নাকি তুমি। কবে বলেছে? যেদিন তোমাকে আমাদের বাড়ি থেকে দেখতে গিয়েছিল। অরণ্যের কথায় রিয়ার কপাল কুঁচকে এলো। মা এটা কেন বলেছে? নিশ্চয় মা কোনো ঘাপলা মেরেছে। আর মা যখন বলেছে তখন নিশ্চয়ই কিছু একটা ভেবে বলেছে, তাই আমাকেও কথাটা ছেড়ে নিতে হবে। এসব ভেবে রিয়া জোরপূর্বক হেসে বলে উঠল, আরে এই বরকাটা তো প্রথমে আমার ছিল, পুরনো হয়ে যাওয়ায় আমি ওকে দিয়ে দিয়েছিলাম, তাই হয়তো মা ভেবেছে এটা আমি। রিয়ার কথা খুব একটা বিশ্বাসযোগ্য হলো না অরণ্যের কাছে। তবুও এ বিষয়ে আর কথা না বাড়িয়ে অরণ্যের উঠে চলে যেতে দিলেই রিয়া বলে ওঠে, বাই দ্য ওয়ে, তুমি এই ছবিটা কোথায় পেলে? আর মাকে কিসের জন্য দেখিয়েছিলে? অরণ্য অন্যদিকে তাকিয়ে বলল, পেয়েছি কোথাও, তোমার জানার দরকার নেই, শুয়ে পড়ো। অরণ্য আবারও চলে যেতে নিলে রিয়া আবারও বলে উঠল, কোথায় যাচ্ছ? খাবার খাবে না? এখন ক্ষুধা নেই, সময় হলে আমি খেয়ে নিব, তোমার চিন্তা করতে হবে না। কথাটা বলেই অরণ্য দরজা খুলে বেরিয়ে গেল। রিয়া বিড়বিড় করে বলল, যা খুশি তাই করুক, শুধু শুধু আমার বিউটি স্লিপ নষ্ট করতে পারবো না। রিয়া নিশ্চিন্ত মনে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। অরণ্য রুম থেকে বেরিয়ে ছাদে চলে এলো। ওই রুমে ওর দম বন্ধ হয়ে আসছিল। সত্যিটা জানার পরে রিয়ার সাথে এক রুমে থাকতে আরো বেশি অস্বস্তিকর লাগছে ওর কাছে। ছাদে এসে একটা বেতের হেলানো চেয়ারে হেলান দিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে রইল অরণ্য। আজ ওর জীবনটা এই কোন মোড়ে এসে দাঁড়ালো? এখান থেকে বের হওয়ার চেয়ে কোনো পথই পাচ্ছে না ও। অরণ্য ফোনটা বের করে মায়ার ছবিটা দেখতে দেখতে মনে মনে বলল, এমনটা কেন হলো সন্ধ্যা মালতী? তোমাকে পেয়েও কেন হারিয়ে ফেললাম আমি? এখন তোমাকে ছাড়া এই আমি যে শুধুই প্রাণহীন দেহ, তোমাকে কি কখনোই পাবো না আমি? এর মধ্যে 1 সপ্তাহ কেটে গেছে। সবকিছু ঠিক থেকেও অনেক কিছুই বেঠিক। প্রতিটা অতিবাহিত দিনের সাথেই পাল্লা দিয়ে বাড়ছে অরণ্যের বিষাদের জ্বালা। অরণ্য ঠিকমতো খাওয়া দাওয়া করে না, বেশিরভাগ সময় অফিসেই পড়ে থাকে। বাসায়ও আসে অনেক লেট করে। অরণ্য অনেক চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক করার, সবকিছু ভুলে নতুন করে শুরু করার। রিয়াকে মেনে নেওয়ার চেষ্টা করছে, কারণ ওর মতে রিয়ার তো কোনো দোষ নেই। তাই রিয়াকে একটা চান্স দিতে চাই ও। কিন্তু চাইলেই কি সব সম্ভব হয়? যেমনটা সম্ভব হচ্ছে অরণ্যের কাছে। অরণ্য চেয়েও মায়াকে ভুলতে পারছে না, আর না পারছে রিয়াকে মেনে নিতে। রিয়ার সামনে গেলেই ওর কেমন বিরক্তিকর লাগে। ছোঁয়া তো দূরের কথা, কথা বলতেই অস্বস্তি লাগে। বরং দিন দিন মায়ার প্রতি টান যেন আরো বেড়ে যাচ্ছে ওর। না চাইতেও অরণ্যের অবাধ্য মনটা বারবার শুধু মায়াকেই দেখতে চায়। তাই তো রোজই অরণ্য মায়ার ভার্সিটির সামনে গিয়ে দূর থেকেই মায়াকে দেখে।
অরণ্য জানে ও যা করছে তা ঠিক না, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় নেই ওর কাছে। এই অশান্ত মনটা যে মায়াকে দেখেই একটু শান্ত হয়। ওই একটুখানি সময় যেন সারাদিনের শান্তি এনে দেয় অরণ্যের মন প্রাণ জুড়ে। না হলে যে ও দম বন্ধ হয়ে মারা যাবে। অরণ্যের পরিবর্তন বাসার লোকজনও কিছুটা খেয়াল করেছে, বিশেষ করে ইরিন কয়েকবার জিজ্ঞেস করেছে অরণ্যকে কিছু হয়েছে কিনা, কিন্তু অরণ্য বলেছে কিছুই হয়নি। ইহানও ব্যাপারটা খেয়াল করেছে, সেও কয়েকবার জিজ্ঞেস করেছে, তাকেও কিছু বলেনি। আসলে অরণ্য খুব চাপা স্বভাবের, নিজের সমস্যার কথা সহজে কাউকে বলে না, নিজের জন্য অন্যকে প্যারেশান করতে চায় না। আর এই ব্যাপারটা তো এমনিতেও অনেক সেন্সিটিভ, চাইলেও সবাইকে বলা যায় না। রিয়া এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে অরণ্যকে তার মোহে ডুবানোর, তবে সে প্রতিবারই বিফল হচ্ছে। অরণ্যকে ছোঁয়া তো দূরের কথা, অরণ্য ওর সাথে দিনে দুটো কথা বলে কিনা সন্দেহ। অরণ্যের এমন বিহেভিয়ারের কারণ কিছুই বুঝতে পারছে না রিয়া। অরণ্যকে পটিয়ে বিয়ের কথা বলবে সেই সুযোগটাও পাচ্ছে না ও। অন্যদিকে অরণ্যের বাড়ির এত ঝামেলায় চরম বিরক্ত হয়ে যাচ্ছে ও। এই বাড়িতে এত মানুষ, সকাল সকাল উঠে এদের জন্য নাস্তা বানাতে হয়, আরো কত কাজ করতে হয়। যদিও বেশিরভাগ কাজ কাজের লোকই করে, তবুও এত মানুষের ঝামেলায় তিক্ত হয়ে উঠছে রিয়া। ও ভেবে পায় না এই যুগেও এত বড় জয়েন্ট ফ্যামিলিতে থাকার মানেটা কি। অসহ্যকর। রিয়া শুধু সুযোগের অপেক্ষায় আছে, একবার অরণ্যকে পটাতে পারলেই ওকে নিয়ে আলাদা হয়ে থাকবে। এত মানুষের ভিড়ে থাকতে পারবে না ও। মায়ার জীবন সেই একই গতিতেই চলছে, কোনো পরিবর্তন না হয়েও যেন আবার কিছুটা পরিবর্তন এসেছে। অরণ্য চলে যাওয়ার পর থেকেই কেন যেন অজান্তেই অরণ্যের কথা বারবার মনে উকি দেয়। নিঝুম একাকী রাতে হঠাৎই তার কথা মনে পড়ে বুকের ভেতর কেমন ধুকপুক করে ওঠে। কেন এমন হয় তা জানা নেই মায়ার। তবে কি ওরা স্বামী স্ত্রী বলে এমনটা হয়? পাশের বাড়ির দাদির কাছে থেকে শুনেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি অলৌকিক এক পবিত্র সম্পর্ক। এই সম্পর্কে নাকি আপনা আপনি একজন আরেকজনের প্রতি মায়ার সৃষ্টি হয়। তাহলে সেজন্যই কি আমার এমন লাগে? আচ্ছা, ওনারও কি আমার জন্য কোনো টান অনুভব হয়? কথাটা ভেবে মনে মনে তাচ্ছিল্যের সুরে বলে, তুইও না মায়া কি সব ভাবিস? তার কাছে রিয়ার মতো সুন্দরী বউ থাকতে তোর মতো কুৎসিত মেয়েকে কেন মনে পড়তে যাবে? তাই এসব ফালতু চিন্তা ভাবনা করে নিজেকে বোকা বানাস না। মায়া আরেকটা জিনিস খেয়াল করেছে, ভার্সিটিতে কেন যেন মনে হয় ওকে কেউ দেখছে, কিন্তু চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না ও। আরও একটা ব্যাপার হচ্ছে, আজকাল প্রায়ই একটা ব্ল্যাঙ্ক কল আসে। ফোন রিসিভ করে হ্যালো হ্যালো বলে যায়, কিন্তু ওপাশ থেকে কোনো জবাবই আসে না। শুধু মাঝে মধ্যে ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায়, আর সেই শব্দেই কেন যেন মায়ের হৃদস্পন্দন বেড়ে যায়। শেষে না পেরে মায়া ফোন কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দেয়, কিন্তু পরে আবারও অন্য একটা নাম্বারে সেই একই ফোন আসে। মায়া তখন রেগে গিয়ে অনেক কিছুই বলে, তবুও ওপাশ থেকে কোনো প্রত্যুত্তর আসে না। মায়ার ভাবনার মাঝেই হঠাৎ করে ফোনটা বেজে উঠল। মায়া বিরক্ত হয়ে ভাবলো ওই লোকটাই হবে, তবে ফোন সামনে নিয়ে দেখলো এটা সারার কল। সারা ভিডিও কল করেছে। মায়ার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। মেয়ে দুটো সত্যিই অনেক মিষ্টি। এখান থেকে যাওয়ার পর থেকেই প্রায়ই ওকে ফোন দিয়ে কথা বলে। মায়ারও অনেক ভালো লাগে ওদের সাথে কথা বলে। মায়া মুচকি হেসে ফোনটা রিসিভ করে সামনে ধরলো। ওপাশে সারা আর রাইসা ক্যামেরার সামনে বসে আছে। সারা হাত নেড়ে হাসি মুখে বলল, হাই মায়া আপু, কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও অনেক ভালো আছি। জানো, আজকে না একটা গুড নিউজ আছে, শুনবে? কি গুড নিউজ? আজ না রাইসা আপুর বয়ফ্রেন্ড নিশান জিজু তার পরিবার নিয়ে আসছে বিয়ের কথা পাকা করতে। তাই নাকি? এটা তো সত্যি অনেক ভালো খবর। কংগ্রেচুলেশনস রাইসা। রাইসা বলে উঠল, থ্যাংক ইউ আপু, তবে শুধু মুখে বললে চলবে না, বিয়েতে কিন্তু তোমাকে আসতে হবে, বুঝেছো? সারাও বলে উঠল, হ্যাঁ হ্যাঁ আপু, তুমি কিন্তু অবশ্যই আসবে, অনেক মজা হবে। তোমার দাওয়াত সবার আগে, তুমি 7 দিন আগেই চলে আসবে। মায়া আপাতত ওদের মন রাখার জন্য বলল, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। অরণ্য অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে সিঁড়ি বেয়ে নেমে আসছে। সারা আর রাইসা ড্রয়িং রুমের সোফায় বসে মায়ার সাথে ভিডিও কলে কথা বলছিল। মায়া ফোনের ক্যামেরায় সারা রাইসার পেছনে অরণ্যকে সিঁড়িতে দেখতে পেল। হঠাৎ অরণ্যকে দেখে মায়ার বুকটা কেমন কেঁপে উঠল।
অরণ্য সেদিকে খেয়াল না করেই চলে যাচ্ছিল। হঠাৎ সারার মুখে মায়া আপু নাম শুনে অরণ্যের কদম আটকে গেল। অরণ্য পাশে তাকিয়ে দেখলো সারা আর রাইসা ফোনের দিকে তাকিয়ে কথা বলছে। কথাটা ভেবেই অরণ্য আগানো কদম ধীরে ধীরে পিছিয়ে নিল। ইতস্তত ভাবে এদিক ওদিক তাকিয়ে সারা আর রাইসার পেছনে এসে দাঁড়ালো। ফোনের স্ক্রিনে তাকাতেই মায়ার মায়াবী মুখটা দেখতে পেল অরণ্য। মুহূর্তেই যেন এক প্রশান্তির বাতাস ছুঁয়ে দিল মনের কুঠিরে। ঘরের ভিতর থাকায় মায়ার মাথায় ঘোমটা নেই, তাই মায়ার খোলা ঘন কালো চুলগুলোও দেখা যাচ্ছে। অরণ্য সব ভুলে সেদিকে তাকিয়ে আছে। অরণ্যকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়া হঠাৎ করে অপ্রস্তুত হয়ে পড়ল। কেমন যেন লজ্জা ঘিরে ধরল ওকে। মায়া সামনের দিকে তাকাতে পারছে না, এদিক ওদিক তাকাচ্ছে। সারা অরণ্যকে দেখে বলে উঠল, আরে ভাইয়া, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কিছু লাগবে তোমার? সারার কথাই অরণ্যের ঘোর কাটল। ছোট বোনদের সামনে থতমত খেয়ে গেল সে। কোনো মতে গলা খাকারি দিয়ে অপ্রস্তুত ভাবে বলে উঠল, আর আমি তো মায়ের জন্য অপেক্ষা করছিলাম। মা কি যেন বলবে আমাকে, তাই দাঁড়িয়ে আছি। তা তোরা কি করছিস? সারা বলল, আমরা তো মায়া আপুর সাথে কথা বলছিলাম। আজ রাইসা আপুর বিয়ে ঠিক হবে, সেটাই বলছিলাম। তুমিও কথা বলো না আপুর সাথে? আফটার অল তোমার একমাত্র শালিকা বলে কথা। সারার শালিকা কথাটাই অরণ্যের কেমন অসহ্যকর লাগলো। তবুও জোরপূর্বক হেসে ফোনে মায়ার দিকে তাকিয়ে বলল, হাই মায়া, কেমন আছো? মায়াও জোরপূর্বক হেসে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি। এরপর আর কোনো কথা খুঁজে পাচ্ছে না ওরা। যদিও মায়ার আরো কথা বলার ইচ্ছে করছে অরণ্যের, তবুও ছোট বোনদের সামনে এভাবে অনেক ইতস্তত লাগছিল অরণ্যের। তাই বাই বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে গেল অরণ্য। সারা আর রাইসা আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। মায়াকে ওদের অনেক ভালো লাগে। মায়া এত ভালো, অথচ রিয়া ওদের ভাবি হয়েও এখনো ওদের সাথে ভালো করে মিশতে পারেনি। ওরা যখনই রিয়ার সাথে কথা বলতে চায়, তখনই কেমন যেন বিরক্তির ছাপ দেখতে পায় রিয়ার মুখে। তাই ওরাও আর এমন রিয়ার কাছে যায় না। শুধু ওরা না, বাড়ির বাকি সবাইও রিয়ার প্রতি তেমন একটা খুশি না। রিয়ার ভাবসাব কেমন যেন অন্যরকম, যেন সে এই পরিবারের উপর বিরক্ত। মাঝে মধ্যে রিয়ার কথাবার্তায়ও সেটা দেখা যায়। তবে নতুন বউ দেখে কেউ কিছু বলে না, কারণ সবাই চায় রিয়া এ বাড়িতে কমফোর্টেবল হোক, বাকি সবার মতো সেও মিলে মিশে থাকুক। বউকে কটু কথা শোনানোর মতো শাশুড়ি তনিমা বেগম না, তিনি খুবই নরম মনের মানুষ। সন্ধে 7টা, রাইসার বয়ফ্রেন্ড নিশান আর তার পরিবার নিয়ে চলে এসেছে অরণ্যদের বাড়িতে। সবাই মেহমানদের খাতিরদারি করছে। রাইসাকে নিয়ে এসে সামনের সোফায় বসানো হয়েছে। যদিও এটা শুধুই ফর্মালিটি। নিশান আর রাইসার সম্পর্কের কথা অনেক আগে থেকেই দুই পরিবারের সবাই জানে। আজ শুধু ফর্মালিটির জন্য বউ দেখানো হচ্ছে। সাহিল দুষ্টুমি করে বলে উঠল, আজকে আমাদের কপালে কি খাবার জুটবে নাকি? রাইসা ভ্রু কুচকে বলল, কেন ভাইয়া এভাবে বলছিস কেন? না মানে বাসার সব আটা ময়দা তো তুই নিজের মুখেই লাগিয়েছিস, তাই ভাবছি আজ বোধহয় না খেয়েই থাকতে হবে। সাহিলের কথায় সবাই হেসে দিল। রাইসা দাঁত কটমট করে বলল, ভাইয়া। সাহিল নিশানের উদ্দেশ্যে বলে উঠল, ভাই এখনো সময় আছে, ভেবে দেখ, এত আটা ময়দা কি আমদানি করতে পারবা? শেষে না আবার তোমাদেরও না খেয়ে থাকতে হয়। ইহান এবার বলে উঠল, চুপ কর তো সাহিল, শুধু শুধু বেচারিকে জ্বালাচ্ছিস কেন? না হয় বস্তা খানিক আটাই মেখেছে, এক বস্তার উপরে তো আর যায়নি। নিশান, তুমি এতটুকু তো এফোর্ট করতেই পারবে, তাই না? ইহানের কথায় আরো এক দফা হাসির রোল পড়ল। রাইসা অভিমানী সুরে বলল, ইহান ভাইয়া তুমিও। এদের কথা শুনে নিশান বলে উঠল, চিন্তা করবেন না ভাইয়া, আমি আগে থেকে আটা ময়দার ফ্যাক্টরি কিনে রেখেছি, তাই আপনার বোনের কম পড়বে না আশা করি। সাহিল বলে উঠল, বাহ, এই না হলে আদর্শ স্বামী। মুগাম্ব খুশ হুয়া। যাও, আমার বোন আজ থেকে তোমার হাতে তুলে দিলাম, যাও জিলো আপনি জিন্দেগি। এভাবে হাসি আনন্দের মাঝেই দেখা দেখির পর্ব শেষ হলো। 1 সপ্তাহ পর বিয়ের ডেট ফিক্সড করা হলো। কথাবার্তা শেষে এলিসা বেগম সবার উদ্দেশ্যে বলে উঠলেন, কথাবার্তা তো অনেক হলো, এবার গোবর খেয়ে নিন। আজকের সব গোবর রাইসা নিজের হাতে রান্না করেছে। গোবর অনেক গাঁজা হয়েছে, আপনারা গোবর খেয়ে নিজেদের আঙ্গুল চাটবেন। এলিসা বেগমের মহান বাণী শুনে নিশানের পরিবারের বমি করে দেওয়ার উপক্রম। তারা অনেক কষ্টে ওখানে বসে আছে। ব্যাপারটা বুঝতে পেরে সাহিল বলে উঠল,
আরে মামির কথা কিছু মনে করবেন না, উনি খাবার খাওয়ার কথা বলেছেন। আসলে উনি আমাদের ফিরাঙ্গি মামি তো, তাই একটু ভুলভাল বাংলা বলে ফেলেন। সাহিলের কথায় ওরা একটু স্বস্তি পেল। বেটারা তো ভয় পেয়েই গিয়েছিল। শেষমেশ ওদের সত্যি সত্যি কবর না খেতে হয়। খাবার টেবিলে সবাই খেতে বসেছে। সাহিল খেয়াল করলো নিশানের ছোট ভাইটা বারবার শুধু সারার দিকেই তাকাচ্ছে। নানান বাহানায় সারার সাথে কথাও বলার চেষ্টা করছে। আর সারা গাধিটাও কি সুন্দর ছেলেটার সাথে হেসে কথা বলে যাচ্ছে, যেন পুরনো বন্ধু ফিরে পেয়েছে। রাগের শরীর রেডি করছে সাহিলের, কিন্তু লোকজনের সামনে কিছু বলতেও পারছে না। হাতের মুঠো শক্ত করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। ছেলেটা হঠাৎ নিজের প্লেট থেকে এক পিস কাবাব সারার প্লেটে তুলে দিয়ে ন্যাকামি করে বলল, এটা তুমি খাও, একটু বেশি বেশি খেয়ে শরীরের শক্তি বানাও। কথাটা বলে দাঁত কেলিয়ে হাসতে লাগলো। ব্যাস, সাহিলের মাথা গরম করার জন্য এইটুকুই যথেষ্ট ছিল। এমনিতেই সাহিল একটু শর্ট টেম্পার্ড, অল্পেতেই রেগে যায়। আর এই দৃশ্য দেখে তো ওর রাগ এবার চরম পর্যায়ে উঠে গেছে। সাহিল চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে সারার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, অনেক খেয়েছিস, আর খেতে হবে না, যা রুমে যা। সারা সাহিলের কথাই পাত্তা না দিয়ে বলল, কেন? এখনই কেন যাব? আমার খাওয়া শেষ হয়নি। সাহিল এবার একটু উচ্চস্বরে বলে উঠল, বললাম না রুমে যা। কত খেতে হয় তোর? হ্যাঁ, এখন কি অন্যটাও খাওয়া শুরু করবি নাকি? সবার সামনে এভাবে কথা বলায় সারার প্রচুর অপমান বোধ হলো। চোখ দুটো ছলছল হয়ে উঠল। লোকটা এত খারাপ কেন? এতগুলো মানুষের সামনে এভাবে বলতে পারলো উনি? আর কখনো খাবই না আমি। সারা প্রচন্ড অভিমান করে কাঁদো কাঁদো চোখে ওখান থেকে দ্রুত পায়ে চলে গেল। তনিমা বেগম একটু শাসনের সুরে বলে উঠল, এই সাহিল, তুই মেয়েটার সাথে এমন করলি কেন? সবার সামনে এভাবে কেউ বলে? শুধু শুধু মেয়েটার মন খারাপ করে দিলি। এত রাগ আসে কোথা থেকে তোদের? সাহিল কিছু না বলে সে নিজেও ওখান থেকে উঠে চলে গেল। সবার সামনে যে সারাকে এভাবে বলা ঠিক হয়নি তা নিজেও উপলব্ধি করতে পারছে ও। কিন্তু ওই সময় এত পরিমাণ রাগ উঠে গিয়েছিল, তাই তো নিজেকে কন্ট্রোল করতে পারেনি। রাত 12টা। নিঃশব্দে দরজা খুলে নীরব পায়ে অন্ধকার রুমে ঢুকলো সাহিল। একটুখানি এগিয়ে যেতেই দেখতে পেল ওর পিচ্ছি পরিটা ঘুমিয়ে আছে। সারার মাথার কাছে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো সাহিল। মায়া ভরা চোখে তাকালো পরিটার দিকে। কান্নার দাগ এখনো লেগে আছে সারার গালে। নাকের ডগাটা এখনো লাল হয়ে আছে। সারা যে কান্না করতে করতেই ঘুমিয়েছে তা বুঝতে বাকি নেই সাহিলের। বুকের ভেতর হু হু করে উঠল। আস্তে করে হাতটা উঠিয়ে সারার মাথায় পরম আদরে বুলিয়ে দিতে লাগলো। তুই এত ছোট কেন হলি পরি? আর একটু বড় কেন হলি না? কেন এত অবুঝ তুই? কবে একটু বুঝবি আমায়? আমি যে আর পারছি না। আর ছোটই যখন হলি, এই আমাকে কেন নিজের মায়া আটকালি? আমি যে তোর মায়া থেকে নিজেকে কিছুতেই দূরে রাখতে পারি না। চেষ্টা তো কম করিনি। অরণ্য ভাইয়ের সাথে নিউ ইয়র্ক চলে গেলাম শুধুমাত্র তোর মায়া কাটানোর জন্য। তবুও কাজের কাজ কিছুই হলো না। সময়ের ব্যবধানে সেই তুই আরো বেশি করে আমার মন মস্তিষ্ক জুড়ে ভর করে নিলি। এখন তো আমি বলতে আমার মাঝে আর কিছুই নেই, সবটা জুড়েই শুধু তুই আছিস। সাহিল আরো কিছুক্ষণ ওভাবেই বসে থেকে সারাকে দেখতে লাগলো। তারপর সারার কপালে আলতো করে একটা চুমু খেয়ে উঠে এলো। যাওয়ার আগে সারার বালিশের পাশে এক বক্স চকলেট রেখে যেতে ভুলল না। সাহিল জানে চকলেট দেখলে সারার সব মন খারাপ গায়েব হয়ে যাবে। ব্যালকনির গ্রিলের সাথে হাত ঠেকিয়ে বসে আছে মায়া। শূন্য চোখে তাকিয়ে আছে আকাশের বিশাল চাঁদটার দিকে। বিছানায় শুয়ে ওর ঘুম আসছিল না। আজকাল কেন যেন মাঝে মধ্যেই ওর ঘুম ভেঙে যায়। তখন আর ঘুম আসে না ওর। মনটা কেমন অশান্ত হয়ে ওঠে। তাই ফ্রেশ এয়ার নেওয়ার জন্য ব্যালকনিতে এসে বসে আছে। মনের মাঝে নানান অবান্তর খেয়াল ঘুরপাক খাচ্ছে। যেসব নিয়ে ও ভাবতে চায় না সেসব খেয়ালই ঘুরে ফিরে ওর মনের মাঝে উকি দিচ্ছে। যেমন আজকাল হঠাৎ করেই অরণ্যের কথা মনে পড়ে যায়, আর তখন বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে যায়। যদিও মায়া এসব একদমই ভাবতে চায় না। কেনই বা চাইবে? সে তো জানে ওসব শুধুই মিথ্যে মোহ ছাড়া আর কিছুই না। বাস্তবতা বড়ই কঠিন, তাই সেটাকে মনে রেখে চলাই শ্রেয়। মায়া জানেও না একজোড়া চোখ তাকে দেখেই মনের খোরাক মেটাচ্ছে। অরণ্য রাস্তায় গাড়ির ভেতর থেকে মায়াকেই দেখে যাচ্ছে। রাত 10টার দিকে এখানে গাড়ি নিয়ে বসেছিল অরণ্য। আজ মায়া ভার্সিটিতে যায়নি, তাই অরণ্য ভার্সিটিতে মায়াকে দেখতে পায়নি। মনটা প্রচুর অস্থির হয়েছিল, তাই অফিস থেকে সোজা এখানেই চলে এসেছে।
তবে ভেতরে যায়নি। এত রাতে ভেতরে ঢুকলে সবাই নানান প্রশ্ন করবে, তাই আর ভেতরে ঢোকেনি। তখন থেকে এখানেই বসে আছে মায়াকে এক নজর দেখার আশায়। অনেকক্ষণ পরেও মায়াকে দেখতে না পেয়ে হতাশ হয়ে অরণ্য ফিরে যাচ্ছিল। তখনই মায়া ব্যালকনিতে এলো, আর অরণ্যের অশান্ত মনটা আবারও তার প্রশান্তি খুঁজে পেল। জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয় মায়াকে স্পষ্ট দেখতে পাচ্ছে ও। মায়ার দীঘল কালো চুলগুলো বাতাসে ঢেউ খেলছে, যাদের আলোয় মায়াকে আরো মায়াবী লাগছে। এ যেন এক অনাবিল সুখ শান্তির প্রচ্ছায়া। অরণ্যের মনে হচ্ছে সময়টা এখানেই থমকে যাক, ও যেন মায়াকে এভাবেই দেখে যেতে পারে। তবে বাস্তবতার কঠিন মুখটা অরণ্যকে সেই খুশিটা বেশিক্ষণ পেতে দিল না। মায়া একটু পরে উঠে রুমে চলে গেল, আর অরণ্যও একটা দীর্ঘশ্বাস ফেলে বাসার দিকে গাড়ি ঘোরালো। এভাবে যে কতদিন চলবে তা জানা নেই অরণ্যের, তবে আপাতত ওর হাতে কিছুই নেই। মায়াকে এক নজর দেখাটাই যে ওর নিঃশ্বাসের খোরাক, না হলে হয়তো ও দমবন্ধ হয়ে মরেই যাবে। তনিমা বেগম আর সারা বসে আছেন রিয়াদের বাসায়। সামনেই বসে আছেন রিয়ার মা। তনিমা বেগম রাইসার বিয়ের জন্য দাওয়াত দিতে এসেছেন, আর মায়াকে নিয়ে যেতে এসেছেন। আসলে সারা কাল থেকে অনেক জেদ করছিল সে মায়াকে বিয়ের জন্য ও বাড়িতে নিয়ে যাবে, তাই সারা আর রাইসার আবদার রাখতেই তনিমা বেগম এসেছেন মায়াকে নিতে। আর রিয়ার মাকেও সেই কথা বলেছেন উনি। কথাটা শুনে রিয়ার মা একটু চিন্তায় পড়ে গেল। মায়াকে ও বাড়িতে পাঠানোর ইচ্ছে তার মোটেও নেই। সে কোনো রিস্ক নিতে চায় না। যদি কিছু হয়ে যায় তখন, মায়া যদি কাউকে কিছু বলে দেয় তখন। কিন্তু এনাদের তো আর সেটা বলা যাচ্ছে না, আর মেয়ের শ্বশুরবাড়ির লোককে মানাও করতে পারছে না। এত বারবার করে রিকোয়েস্ট করছে, মানা করলে খারাপ দেখাবে। শিউলি বেগম কোনো একটা বাহানা দিয়ে রুমের ভেতরে এসে রিয়াকে ফোন করলো। ফোন রিসিভ করলে শিউলি বেগম বলে উঠল, রিয়া, এখন আমি কি করি বলতো? তোর শাশুড়ি তো তোর ননদের বিয়ে উপলক্ষে মায়াকে নিয়ে যাওয়ার ব্যাগ ধরে বসে আছে। রিয়া কিছুক্ষণ ভেবে বলল, আরে পাঠিয়ে দাও, এত টেনশনের কি আছে? টেনশনের কি আছে মানে? তুই জানিস না টেনশনের কি আছে? যদি ওই মেয়ে একবার মুখ খুলে দেয় তাহলে কি হবে তুই জানিস? আরে মা, কিচ্ছু হবে না, আমি তো আছি। ওই আশ্রিতার এত সাহস নেই কাউকে কিছু বলার, কারণ ও জানে ওর মতো কালীকে কেউ মেনে নিবে না, বরং ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। শিউলি বেগম মনে মনে বলল, আরে গাদি, তুই তো আর জানিস না ওই কালীকেই অরণ্যের মনে ধরেছে, আর বিয়েটাও সে ওকেই করতে চেয়েছিল। যদি মায়া সেটা জানতে পারে তখন কি হবে? শিউলি বেগমের ভাবনার মাঝেই রিয়া আবার বলে উঠল, আরে মা, এত ভাবার দরকার নেই, কিচ্ছু হবে না, বরং আমার জন্য একটু ভালো হবে। ওকে দিয়ে আমার সব কাজগুলো করিয়ে নিতে পারবো। এই বাড়িতে এমনি অনেক কাজ, তার উপর এরা আবার বিয়ের আয়োজন করে নিয়েছে। এখন তো আরো কাজের ঝামেলা থাকবে, তাই মায়া আসলে এদিক থেকে আমার সুবিধাই হবে। আমার তখন অত কাজ করতে হবে না, সব ওকে দিয়ে করিয়ে নিব। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে পাঠিয়ে দিলাম, তবে তুই ওর উপর নজর রাখিস, কোনো চালাকি যেন করতে না পারে। ঠিক আছে, তুমি চিন্তা করো না। সারা সেই কখন থেকে মায়ার রুমে এসে মায়াকে তাড়া দিচ্ছে রেডি হওয়ার জন্য। মায়া কতবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সারা কোনো কথাই কানে নেওয়ার পাত্রী না। মায়া রেডি হচ্ছে না দেখে সারা নিজেই মায়ের ব্যাগ বের করে মায়ের কাপড় চোপড় বের করে ব্যাগে ঢোকাতে লাগলো। মায়া কোনো মতেই সারাকে বোঝাতে সক্ষম হচ্ছে না। তখনই শিউলি বেগম মায়ার রুমে এলো। সারার দিকে তাকিয়ে জোরপূর্বক মুচকি হেসে বলল, সারা মা, তুমি একটু বাইরে গিয়ে বসো কেমন? তোমার মায়া আপু একটু পরে আসছে। সারা মাথা ঝাঁকিয়ে চলে গেল। শিউলি বেগম মায়ার সামনে এসে বলল, রিয়ার শাশুড়ির অনেক জিদ করছে, তাই মানা করতে পারছে না, তুই যা ওদের সাথে। তবে হ্যাঁ, কোনো রকম চালাকি করার চেষ্টা করবি না, কাউকে কিছু বলবি না, খবরদার। ওরা সত্যি জানতে পারলে কিন্তু তোর মামাকে জেলে ভরে দেব, মনে রাখিস। মায়া কিছু না বলে শুধু মাথা ঝাঁকালো। সে এমনিতেও কিছু বলতো না, বললেই বা কি হবে, শুধু নিজেরই তামাশা হবে। মায়ার তো ও বাড়িতে যাওয়ারও কোনো ইচ্ছে নেই। ও বাড়িতে গেলে ওকে অরণ্যের মুখোমুখি হতেই হবে, যেটা সে চায় না। কিন্তু সারাকে মানা করলেও মেয়েটা কষ্ট পাবে, তাই সারা আর রাইসার মন রাখার জন্য মায়া না চাইতেও সেখানে যেতে হচ্ছে। একটু পর মায়া রেডি হয়ে বাইরে তনিমা বেগম আর সারার কাছে এলো। সারার খুশি আর দেখে কে, খুশিতে লাফাচ্ছে ও। মায়া তনিমা বেগমের সামনে এসে সালাম দিল। তনিমা বেগমও মুচকি হেসে সালামের উত্তর দিল। আজই প্রথম তনিমা বেগম মায়াকে দেখলো। মেয়েটার চেহারায় এক অদ্ভুত মায়া আছে। মেয়েটা যে সরল মনটা সেটা দেখেই বুঝতে পারলেন তিনি।
এজন্যই বুঝি সারা আর রাইস্তার মায়াকে এত পছন্দ। একটু পরে সবাই রওনা হলো। মায়া জানে না ও বাড়িতে যাওয়াটা ঠিক হচ্ছে কিনা, তবে এখন আর ভেবেও লাভ নেই। ভাগ্যের লিখনে যা লেখা আছে তাই হবে। সন্ধ্যার আবছা অন্ধকারকে রাতের ঘন কালো অন্ধকারে ঘিরে ফেলেছে। সময় গড়িয়ে 9টার কাঁটাই থেমেছে। মায়া এ বাড়িতে এসেছে সেই দুপুরবেলা। আসার সময় যতটা ভয় আর জড়তা কাজ করছিল, এখন সেটা অনেকটাই কেটে গেছে। মায়া এবাড়ির লোকজনের সাথে খুব সহজেই মিশে গেছে। এবাড়ির লোকজনও মায়ার সাথে সহজেই কমফোর্টেবল হয়ে গেছে, যেন মনেই হচ্ছে না সে এবাড়ির মেহমান। মায়া নিজেও বিষয়টা দেখে একটু অবাক হয়েছে। ও তো ভেবেছিল ধনী লোকেরা বুঝি অনেক অহংকারী হয়, ওর সাথে হয়তো কথাও বলতে চাইবে না, কিন্তু এরা কত সুন্দর, ওকে নিজের পরিবারের মতো আপন করে নিয়েছে। মায়াকে অরণ্যের পরিবারের সবার কাছে ভালো লেগেছে। মেয়েটা সত্যিই ভারী মিষ্টি এবং মায়াবী। চেহারায় এক নিষ্পাপ মায়া আছে। সবার সাথে সময় কাটাতে কাটাতে কখন সময় কেটে বুঝতেই পারেনি মায়া। অরণ্য অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে ড্রয়িং রুমের সোফায় ধপ করে বসে পড়ল। শরীরের সাথে মনটাও ক্লান্ত আজ। আজও মায়াকে ভার্সিটিতে দেখতে পায়নি অরণ্য, তাই তো আজকের দিনের শান্তির খোরাকটুকু পায়নি অরণ্য। সোফায় বসে পেছনে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলে উঠল, মা একটু পানি দাও তো।